ঘটনাটি আজ থেকে ৩০ বছরেরও আগে ঘটেছিল, নির্দিষ্ট করে সাল বলা মুশকিল। ঘটনাটি কয়েকটা ধাপে ঘটেছিল। প্রথম যে অংশটি ঘটেছিল সেটা হচ্ছে এই নাসির ভাইয়ের মায়ের সাথে। তখন তার বয়স 12 কি 13 বছর, অর্থাৎ নাসির ভাইয়ের মায়ের বয়সের কথা বলছি। উনি যেই জায়গাতে বড় হয়েছেন এটা কিন্তু যমুনা নদীর একদম কাছাকাছি জায়গাতে। তো ওই সময়টা যখন ওনার সাথে ঘটনাটি ঘটে, এটা কিন্তু দিনের বেলায় ঘটনা ঘটেছে। ওই সময়ে ওনার আম্মু উনি আরো অনেক বান্ধবীদের সাথে খেলাধুলা করছিলেন। তো খেলাধুলা করছিলেন কিন্তু নদীর একদম পাড়েই। নাসির ভাইয়ের নানার নাম হচ্ছে কোরবান। এই কোরবান নানা উনি কিন্তু একটা ছোট নৌকা ব্যবহার করতেন এখানে ওখানে যাবার জন্য। মাঝে মাঝে মাছ ধরতেন, তবে সেটা রেগুলার না। আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেকেরই নিজের নৌকা থাকে, তো ওনার একটা ছিল। নৌকাটা বড় ছিল না, ছোট আকৃতির নৌকা ছিল। নৌকার উপর কয়েকজন বসা যেত, বসার জন্য বাঁশের কিন্তু মাচা করে দেয়া হয়েছিল। নৌকাটা নদীর পাড়ে বাঁধা ছিল। একটা বাঁশ বালুর মধ্যে গাড়া ছিল বা মাটির মধ্যে গাড়া ছিল, সেই বাঁশের সাথে দড়ি দিয়ে ওই নৌকাটা বাঁধা। তো ওই নৌকার কাছাকাছি জায়গাতেই কিন্তু এই নাসির ভাইয়ের আম্মু তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। তো দৌড়ঝাঁপ করতে করতে একটা সময় উনি ক্লান্ত হয়ে যান। উনি চিন্তা করলেন কোথায় বিশ্রাম নেই, তো ওনাদের নৌকা তো পাশেই বেঁধে রাখা আর কি, ওখানে কিন্তু আর কোনো নৌকা ছিল না। তো উনি কি করেছেন, ওই নৌকাতে গিয়ে উঠেছেন। নৌকাতে গিয়ে যখন উঠেছেন, ওঠার পর শরীরটা মনে হচ্ছে ওনার খুব ভারী হয়ে যাচ্ছে। উনি মনে হচ্ছে যে খুব ক্লান্তি অনুভব করছেন। উনি চিন্তা করছেন যে কিছু সময় বসবো, একটু জিরিয়ে নিয়ে, মানে হাঁপিয়ে গেছিলেন তো, একটু জিরিয়ে নিয়ে আবার চলে আসবেন খেলাধুলা করতে। তো ওনার কাছে নিজের শরীরটা অনেক ভারী বলে মনে হচ্ছে উনি খুব ক্লান্ত। তখন উনি কি করেছেন, নৌকার যে মাচাটা আছে এই মাচার উপরে উনি শুয়ে পড়েছেন। তো এইভাবে তো উনি আছেন। এদিকে ঘটছে একটা ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা নাসির ভাইয়ের আম্মুও খেয়াল করেন নাই, ওখানে উপরে যারা আছেন, যারা খেলাধুলা করছে তারাও সবাই খেয়াল করেন নাই, কিন্তু খেয়াল করেছে একজন। তিনি এই নাসির ভাইয়ের আম্মুর এক বান্ধবী, প্রতিবেশী আর কি, প্রতিবেশী প্লাস বান্ধবী। উনি দেখেন যে এই নাসির ভাইয়ের আম্মু উনি নৌকার উপরে শোয়া, আর নৌকাটা আস্তে আস্তে দেবে যাচ্ছে বলতে পানির মধ্যে দেবে যাচ্ছে। ডুবে যাচ্ছে এটা আমরা বলতে পারছি না, দেবে যাচ্ছে এটাই বলতে হবে। কেননা নৌকার মধ্যে কিন্তু পানি ওঠে নাই। আর ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, ওই আন্টি উনি ওই সময় দেখেছিলেন যে বিশাল এক জটাধারী কোন একটা নারী অবয়বের মতো হবে। তার চুলে বিশাল বিশাল জট, মাথাটা ইয়া বড়। এই চুলের জটগুলো পানির উপরে ভেসে উঠেছে। আর তার মাথাটা বোঝা যাচ্ছে, তবে চেহারাটা বোঝা যাচ্ছে না। এতটুকু বোঝা যাচ্ছে পোশাক আশাকে এটা কোনো নারী অবয়ব হবে, তবে সেই অবয়বের আকৃতিটা অনেক বড়। তার শরীরে পোশাক রয়েছে, তবে ময়লা পোশাকের মতো বলে মনে হয়েছে তার কাছে। ওই জিনিসটা তার জটগুলো ভাসিয়ে দিয়ে ওই নৌকার কাছে অবস্থান করছে, আর নৌকাটা আস্তে আস্তে পানির নিচে অনেকটাই দেবে গেছে। এখনই দুপাশ থেকে পানি এসে নৌকার মধ্যে ভরে যাবে। এদিকে নাসির ভাইয়ের আম্মু এটা মোটেও বুঝতে পারেন নাই ঘটনা কি হচ্ছে। উনি তো খুব ক্লান্ত, শরীরটা ভারী হয়ে গেছে, উনি কিছুই টের পাচ্ছে না। তখন ওই আন্টি চিৎকার দিয়ে বলে উঠেছেন, এই কে কোথায় আসিস রে? আরে ওরে তো পানির নিচে নিয়ে গেল রে, ওই দেখ কিসে যেন ওরে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন উপস্থিত সবাই এটা দেখেছেন, তবে ওই যে ভয়ঙ্কর অবয়বটা এটা অনেকেই দেখেন নাই। তবে সবাই দেখেছেন নৌকাটা পানির নিচে চলে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উপস্থিত সবাই দৌড়ে নৌকার কাছে চলে যান, ওই আন্টি সহ। উনি কিন্তু ভয় পান নাই যে ওরকম এক জটাধারী পানির নিচ থেকে ওটা নিয়ে যাচ্ছে। উনি কিন্তু ওই নিজের জানের পরোয়া করেন নাই। উনি সহ আরো কয়েকজন দৌড়ে নৌকার কাছে চলে যান। যাবার পর দেখা যাচ্ছে যে এই যে নাসির ভাইয়ের আম্মু, ওনার কিন্তু এই দিন দুনিয়ার আর কোনো খেয়ালই নেই। উনি ক্লান্ত হয়ে ভাবে শুয়ে আছেন। ওনারা কি করেছেন, নৌকা যেভাবে আছে ওভাবেই ছিল, ওই তীর থেকেই, মানে নৌকাটা তো ছোট, অর্থাৎ কুল থেকেই এই নাসির ভাইয়ের আম্মুর পাটা ধরতে পেরেছেন।
পা ধরে ওনারা দিয়েছেন এক হ্যাঁচকা টান। এক হ্যাঁচকা টানে নৌকা থেকে একদম কুলে এনে ফেলেছেন, আর সাথে সাথে নৌকাটা ভস করে পানির নিচে চলে যায়। অনেক সময় কোনো জিনিস হঠাৎ করে যদি পানির নিচে চলে যায়, এক ধরনের শব্দ হয় না, ঠিক ওরকম শব্দ হলো। যখন শব্দ হলো, নৌকাটা পানির নিচে চলে গেল, তখন নৌকাটা বাঁধা ছিল, বাঁধা অবস্থাতেই কিন্তু ওই বাঁশ একদম খুলে নিয়ে পানির ভিতরে চলে যায় নৌকাটা। আর কয়েক সেকেন্ড দেরি হলেই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যেত। তো এই খবর সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কোরবান নানা তখন অন্য একটা কাজ করছিলেন, তার কাছেও খবর চলে যায় যে এই কোরবান, তুমি কি করতেছো? তোমার মেয়েকে তো পানিতে তলায় নিয়ে গেছিল। এই কোরবান নানা আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মোটামুটি এই পানি রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলো সম্পর্কে ওনার ধারণা ছিল। এই কথা শোনার সাথে সাথে উনি দৌড়ে সেখানে চলে যান। কে দেখেন ওনার মেয়ে ঠিকঠাক আছে, ওনার মেয়ের মুখ থেকে সব কথা শোনেন, আরো যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন। ঘটনা শোনার পর উনি ক্ষিপ্ত হয়ে ওই যেখানে নৌকাটা ডুবিয়ে নিয়ে গেছে ওখানে যান। যাবার পর উনি চিৎকার দিয়ে বলছেন, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এক্ষুনি আমার নৌকা ফিরাই দিবি, তা না হলে তোর যে আমি কি করব তুই নিজেও বুঝতে পারবি না। এই কথা বলার পর নানা কি করেছেন, কিছুটা পানি হাতে তুলেছেন, নদীর পাড়ে দাঁড়িয়েই কোন একটা দোয়া দুরুদ পরে যখনই ওই পানিটা আবার নদীতে ছুঁড়ে মেরেছেন, সাথে সাথে নিচ থেকে ভস করে আবার ওই নৌকাটা ভেসে উঠেছে। ঠিক যেমনটা হয় যে একটা বলের মধ্যে বাতাস থাকে, বল তো পানির মধ্যে সহজে ডুবতে চায় না। বলকে যদি আমরা টেনে পানির নিচে নিয়ে রাখি, হঠাৎ করে ছেড়ে দেই, কিভাবে ভেসে ওঠে? ভেসে ওঠার পর কিন্তু মনে হলো একটু জাম্প করে, তাই না? এরকম মনে হয়। কিন্তু আমাদের মনে হলো নৌকাটা এমন ভাবে দ্রুত গতিতে ভেসে উঠেছে, পানির উপর উঠে একটা জাম্প করার মতো করলো। আর নৌকার ভিতরে কোনো পানি নেই, মনে হচ্ছে একদম শুকনা, এমন একটা অবস্থা আর কি। নৌকাটার সাথে সাথে ফিরিয়ে দিল ওই জিনিসটা। নানা হুমকি দিলেন, তার মানে হচ্ছে নানা বুঝতে পেরেছিলেন যে এই কাজটা কে করেছে। এর একদিন পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই নাসির ভাইয়ের মামা, যার নাম হচ্ছে মোকসেদ, এই মোকসেদ মামা উনি কি করতেন, উনি গরু মহিষ এগুলোকে নিয়ে একটা চরে যেতেন। চরে যাবার জন্য যে কাজটি করতে হতো, যখন বর্ষাকাল থাকতো বা পানি বেশি থাকতো, তখন এই গরু মহিষগুলো সাঁতরে এপাশ থেকে ওপাশ, অর্থাৎ এপাশ থেকে চরের ওই পাশে চলে যেত, ওখানে গিয়ে উঠতো। আর মোকসেদ মামা কি করতেন, উনিও সাঁতরাতেন, তবে যদি দেখতেন যে আর সাঁতরে পারছেন না, তখন কোন একটি গরুর লেজ উনি ধরতেন বা মহিষের লেজ ধরতেন, ওটার সাথে সাথে উনি চলে যেতেন। অথবা কোনো মহিষের পিঠের উপর উনি শুয়ে পড়তেন, ওই সাঁতরানো অবস্থাতেই মহিষগুলো ওনাকে নিয়েই ওপাশে চলে যেত, বা গরুগুলো ওই অবস্থাতে ওনাকে নিয়ে চলে যেত। আর যখন শীতকাল থাকতো, পানি কমে যেত, তখন অনায়াসেই এপাশ থেকে ওপাশ হেঁটে হেঁটেই পার হওয়া যেত। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি ঘটনাতে বলেছিলাম যে ওই বিস্তীর্ণ যমুনার যে চরগুলোতে, এগুলোতে কিন্তু অনেকেই গরু ছাগলগুলোকে চরান। আপনারা যারা সেম হুরেশ ঘটনাটি শুনেছেন, সেখানেও কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে মোকসেদ মামাও উনি ওরকম ভাবেই চরে চলে গিয়েছেন প্রতিদিনের মতো। তো যাবার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি সাঁতরাতে যখন মনে হয়েছে যে ওনার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, প্রতিদিন যেটা করেন, ওনার একটি গরুর লেজ ধরেছেন। লেজ ধরার পর উনি আপনি চলে যাচ্ছেন গরুর সাথে সাথে। হঠাৎ করে মনে হলো ওই গরুটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে পানির নিচে। উনি বুঝতে পারছিলেন না ঘটনাটা কি, এরকম তো হয় না। তো যেহেতু গরুর লেজটা উনি ধরে রেখেছেন, উনিও গরুর সাথে সাথে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওনার পায়ের কাছে একটা জিনিসের উপস্থিতি মনে হলো। উপস্থিতিটা এমন ছিল যে বিশাল বড় কোনো চুল, জমাট বাঁধা চুল, এই চুলগুলো ওনার পায়ে এসে ঠেকে। উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তো বা লতা পাতায় আটকে গেছে, কিন্তু
নদীর এই জায়গায় তো কোনো লতা পাতা থাকার কথা না। ওনার পায়ের সাথে যখন চুলের মতো কিছু একটা বাঁধে, তখন উনি বুঝতে পারেন যে এখানে ভয়ঙ্কর কিছু আছে। তখন উনি দ্রুত ওই গরুর লেজটা ছেড়ে দিয়ে উনি আরেকটু সামনে গিয়ে একটা মহিষের লেজ ধরেছেন। ওই মহিষটা কিন্তু ও পাশে চলে গেছে, উনিও মহিষের সাথে চলে গেছে। সবগুলো গরু মহিষ ঠিকঠাক মতো চরে উঠতে পারলেও ওই যে গরুটা, ওই গরুটা কিন্তু ওই পালের মধ্যে সবচেয়ে বড় গরু ছিল, একটা ষাঁড় গরু ছিল। ওই গরুটা আর ওঠে না। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওই চরে আরো কয়েকজন কিন্তু গরু ছাগল চড়াতে এসেছিল, তাদেরকে ডাকেন, বলেন যে এই ঘটনা। তখন তারা বলেন যে সর্বনাশ, ওরে তো নিয়ে গেছে রে, এরে তো আর ভাবি না, এই গরুর আশা ছেড়ে দে, ওরে খেয়ে ফেলছে। তো এই কথা যখন কোরবান নানাকে জানানো হয়, কোরবান নানা বিষয়টা শুনলেন। উনি বুঝতে পারলেন যে এখানে ভয়ঙ্কর কোনো একটা জিনিস খুব ভালো মতো সে আস্তানা গাড়ছে। যে জিনিসটাকে উনি বুঝতে পেরেছেন, কিন্তু কি করবেন তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এটাকে কিভাবে তাড়ানো যায় এখান থেকে। আগে কিন্তু এরকম ছিল না, হঠাৎ করে এরকম সমস্যা শুরু হয়েছে। এর পরের দিন ঘটে আর একটা ঘটনা। আর একজন ব্যক্তি, ওনার একটাই গরু ছিল। এই একটাই গরু যাদের থাকে, এই ধরনের ব্যক্তিদের কাছে সেই গরুটা কিন্তু অনেক আদরের হয়। উনি গরিব মানুষ ছিলেন। তো উনি কি করেছেন, ওই যমুনা নদীর পাড়েই উনি এই গরুটা বেঁধেছেন। এই যে আমরা এতক্ষণ যে পাড়ের কথা বলছি, এই পাড়ের নাম কিন্তু শুশুয়াচর, যেটা নলিন বাজার হয়ে এই শুশুয়াচর যেতে হয়। তো যারা ওখানে উপস্থিত আছেন তারা চিনবেন। ঘটনা যে কয়েকটা আমরা বলছি, এটা কিন্তু ওই শুশুয়াচর কেন্দ্রিক আর কি। তো ওই শুশুয়াচরেরই একটা জায়গায় আর কি আর একজন ব্যক্তি তার একটা মাত্র গরু ওটা বেঁধেছেন। তো গরুর দড়ির যে একটা অংশ, যেটা মানে একটা কাঠের বা বাঁশের কোনো একটা জিনিস দিয়ে ছোট করে একটা খুঁটার মতো তৈরি করা হয়, যেটা মাটির মধ্যে গেঁথে রাখা হয়। আর দড়ি তো গরুর গলায় থাকে। গরুটা ওই পাড়ের কাছেই বেঁধে রাখা, ওই জায়গাতে আবার ভালো ঘাস টাস ছিল, এই জন্য ওখানে বেঁধে রাখা হয়েছিল। তো দূর থেকে একজন একটা দৃশ্য দেখছে যে ওই গরুটার যেটা খুঁটা, যেটাকে আমরা বলি, খুঁটাটা কিন্তু মাটির উপরেই আছে, কিন্তু কোনো একটা জিনিস ওই গরুটাকে মনে হচ্ছে টেনে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কি নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না। এখন এটা কিভাবে বোঝা গেল? কোন একটা জিনিস ওই গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই গরুটা যেতে যাচ্ছে না। গরুটার সামনের 2 পা, পেছনের 2 পা, এই 4 পা দিয়ে মাটিটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। তারপরও মনে হচ্ছে ওই জিনিসটা আস্তে 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 পানির দিকে চলে যাচ্ছে। গরুটা মাঝে মাঝেই 1 পা, বিশেষ করে পেছনের 1 পা উঁচু করে কোনো কিছুকে লাথি মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না, সে পানির ভেতরে চলে যাচ্ছে। আর খুঁটাটা যেখানে গাড়া ছিল আর কি, অর্থাৎ পোতা ছিল, সেখান থেকে যতটুকু দড়ির অংশ ছিল, এই দড়ির অংশটা কিন্তু নদীর কিছুটা ভেতরেও ঢুকে যাওয়ার মতো একটা লেন্থ বা দৈর্ঘ্যের ছিল। এখন গরু তো আর পানির মধ্যে নামবে না, আর কিছুটা এই কারণেই পানি পর্যন্ত লেন্থ করে রেখেছিলেন বা এমন জায়গায় আর কি পুঁতেছিলেন, গরু অনেক সময় পানি খাবে, যাতে করে অনায়াসেই সে নদীর পাড়ে এসে পানি খেয়ে আবার ঘাস খেতে পারে। এইভাবেই কিন্তু এরকম একটা নির্দিষ্ট দূরত্ব নদী থেকে বজায় রেখেই ওই খুঁটাটা গাড়া হয়েছিল। তো ওই জিনিসটা তো টেনে নিয়ে যাচ্ছে গরুকে, তবে কি জিনিস টানছে এটা তো বোঝা যাচ্ছে না। কাকে টানছে? গরুকে টানছে। গরুকে আস্তে আস্তে টেনে নিয়েছে। উনি দূর থেকে বলছেন যে আরে কার গরু নিয়ে গেল রে, কার গরু নিয়ে গেল, এই ধর 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 গরুটাকে ধর, কার গরু নিয়ে গেল রে। তখন লোকজন এটা শুনেছে, ওনারাও এটা দেখেছেন, ওনারাও দৌড়ানো শুরু করছেন। ওনারা আস্তে আস্তে ওই গরুটাকে পানির মধ্যে নিয়ে যায়। তখনও কিন্তু গরুর যে খুঁটাটা ওটা কিন্তু মাটির মধ্যেই গাড়া, তখনও টানাটানিতে কিন্তু ওই খুঁটাটা মাটির থেকে ছুটে আসে নাই। লোকজন গিয়েই ওই দড়িটা ধরেছে, ততক্ষণে কিন্তু গরুটাকে পানিতে তলিয়ে নিয়ে গেছে। লোকজন দড়ি ধরে অনেক টানাটানি করছে। তারা বুঝতে পারছেন যে এই দড়ির অপর প্রান্তে ওই গরুটা আছে, কিন্তু গরুটাকে কোনোভাবে উঠানো যাচ্ছে না। অপর প্রান্তে কোনো একটা অশরীরী ভয়ঙ্কর ভাবে ওই জিনিসটাকে টেনে ধরেছে, অর্থাৎ গরুটাকে টেনে ধরেছে, যার কারণে গরুটাকে ওনারা কোনোভাবেই উঠাতে পারছেন না। একটা পর্যায়ে যেটা হয়, হঠাৎ করেই যেই লোকগুলো
দই ধরে টানাটানি করছিলেন, তাদের দিকে টানছিলেন গরুটাকে তুলে আনার জন্য, ওনার পেছন দিকে সবাই আছাড় খেয়ে পড়ে যান, যেহেতু ওনারা ওনাদের দিকে টানছিলেন। আর আছাড় খেয়ে পড়ে যাওয়ার পেছনে কারণ হলো গরুর গলায় যেই দইটা বাঁধা ছিল, অর্থাৎ দইটার যেই অংশটা গরুর গলায় ছিল ওই জায়গা ছুটে গেছে। তার মানে হলো গরুটাকে নিয়ে গেছে। একটা মানুষের একটাই গরু। কথা আছে, গেরস্তের গরু মরা মানে তার সন্তান মারা যাওয়া। এটা আমাদের দেশের গ্রাম অঞ্চলে কিন্তু খুব প্রচলিত একটা প্রবাদ রয়েছে। একটা মানুষের একটাই গরু, তার গরু যদি এভাবে হারিয়ে যায়, কোন একটা অশরীর যদি নিয়ে যায়, তার কেমন লাগতে পারে। দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন কোরবান চাচা ওখানে আসেন, এসে শুনতে পারলেন এই ঘটনা। তাদের বাড়ির গরু আগের দিন নিয়ে গেছে, আজকে আর একজনের গরু নিয়ে গেছে। তো মোকসেদ মামার গরু তো নিয়েই গেল। তো কোরবান নানা এই ঘটনা যখন শুনলেন, শোনার পর উনি বললেন যে এ আসলে কি চাচ্ছে তোমরা বুঝতে পারছো? ও আসলে খুব শক্ত একটা ভোগ চাচ্ছে, কিন্তু ভোগ ওকে দেয়া যাবে না। একবার যদি ওকে ভোগ দেয়া হয় তাহলে প্রতি বছর, এখন তো গরু নিচ্ছে, প্রতি বছর 3-4টা করে মানুষ নেবে। ভোগ ওকে দেয়া যাবে না। ওকে কিভাবে তাড়াতে হয় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো এরকম চিন্তা ভাবনা চলছিল। ওদিকে মোকসেদ নানার বিয়ের জন্য, মানে মোকসেদ মামার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তো একটা জায়গায় পাত্রী দেখে কোরবান নানা আর মোকসেদ মামা ওনার বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেদিক দিয়ে ফিরছিলেন, ওই পথটা ছিল ক্ষেতের মধ্য দিয়ে একটা আইল। এই আইলের উপর দিয়ে ওনারা ফিরছিলেন। হঠাৎ করে এই মোকসেদ মামা দেখেন যে আইলের উপরে কোনো কিছু একটা বসা। ওই সময় হতে কি মাঝে মাঝে অনেকেই ঘাস টাস কেটে আইলের উপর রাখতেন সাময়িক সময়ের জন্য, আবার নিয়েও যেতেন। তো যখন এটা দেখলেন, তখন মোকসেদ মামা কোরবান নানাকে বলছেন যে আব্বা, এটা কি দেখো তো, কি যেন মনে হচ্ছে। মোকসেদ মামা এটাকে ঘাসের গাইট বা আটি মনে করলেও কোরবান নানা কিন্তু বুঝতে পারছেন ঘটনাটা কি। ওখানে কোনো একটা ভয়ঙ্কর সত্তা বসে আছে তাদের অপেক্ষায়। ওই সময় কোরবান নানা চিৎকার করে বলে ওঠেন, দেখ, আমি তোর কিন্তু কোনো ক্ষতি করতে চাই না, তুই এখান থেকে চলে যা। আর আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস, ওই চিন্তা ভুলে যা, যা, ভাগ এখান থেকে, চলে যা এখান থেকে। এটা বলার পর নাকি ওই অবয়বটা মনে হলো উঠে কোন দিকে যেন মিলিয়ে গেল। এরপর তো ওনারা বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে, এই যে কোরবান নানা, উনি কিন্তু একটা সেচ পাম্প চালাতেন। তো ওনার যেখানে সেচ পাম্পটা বসানো ছিল, ওখানে রাতের বেলা গিয়ে উনি ওই পাম্প থেকে পানি বিভিন্ন ক্ষেতে দিচ্ছেন। কোন ক্ষেতে কতটুকু পানি যাবে সেটাও কিন্তু দেখাশোনা করতে হয়, ওভারফ্লো যেন না হয় এটাও খেয়াল করতে হয়। তো এরকম করে কাজ করছিলেন। ওই সময় কিন্তু ওনার হাতে 3 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল, ড্রাই সেল ব্যাটারিতে যেই টর্চ লাইটগুলো চলতো আর কি। তো উনি হঠাৎ করেই দেখেন একটা হারিকেন একটা ক্ষেতের উপর দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। হারিকেন কোনো মানুষ হাতে নিয়ে কিন্তু ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতেই পারেন, কিন্তু সেটা মনে হচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আর এটা যে একটা হারিকেনের মতো জিনিস, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি চিন্তা করলেন, এটা তো কোনো মানুষ হতে পারে না, মানুষ তো হারিকেন নিয়ে ক্ষেতের মধ্য দিয়ে এত জোরে দৌড়াতে পারে না, জিনিসটা কি? উনি তখন চিৎকার দিয়ে বলে উঠলেন, এই কে রে, ক্ষেতের মধ্যে দিয়ে কে যায়? যখন এটা বলেছে তখন শো শো শব্দ শুরু হয়। আর এবার ক্ষেতের এক পাশ থেকে আর এক পাশ ওই হারিকেনটা যাচ্ছিল না, এই হারিকেনটার মতো আলো বৃত্তাকারে নানা চতুর্দিকে ঘোরা শুরু করেছে আর শো শো শব্দ করেছে। তো নানা তো দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। একটা পর্যায়ে ওই হারিকেনটা মিলিয়ে যায়। তো এভাবে বেশ কিছুদিন এই সমস্যা চলেছিল। তবে আল্লাহর রহমতে এই সমস্যাটা ঠিক হয়ে গিয়েছিল। নানা একজন হুজুরেরও শরণাপন্ন হয়েছিলেন। তো সেই হুজুর তার মতো করে কাজ করেছিলেন। তো এইভাবেই একটা সময় এই জিনিসটার সমাপ্তি ঘটে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা মানুষ নৌকার উপরে
শুয়ে আছে নদীর তীরেই। সেই নৌকাটা ওই তীরে থাকা অবস্থায় আস্তে আস্তে দেবে যাচ্ছে। আর উপরে থাকা একজন মানুষ উপর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে যে কোনো একজন ভয়ঙ্কর জটাধারী এই নৌকাটাকে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন কি ধরনের একটা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে আপনারা একবার ভাবুন। চর এলাকায় এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটে। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে। আমার নাম মুশফিক, পেশায় একজন আমি ডাক্তার। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে নিয়োজিত আছি। আমার জীবনে ঘটে যাওয়া এক চরম ও কঠিন সত্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে ঘটনাটা ঘটে তখন আমি এমবিবিএস শেষ করেছি, সাথে একটা হাসপাতালে ইন্টার্নশিপ করছিলাম। আমি এবং আমার সাথে যারা ছিল ইন্টার্নশিপে, আমরা সবাই হাসপাতালে আউটডোরে রোগী দেখতাম। একদিন সকালে প্রতিদিনের মতোই উঠে ক্যান্টিন থেকে নাস্তা সেরে আমি হাসপাতালে যাই। আমি যে হাসপাতালে ছিলাম সেটা ঢাকার পার্শ্ববর্তী একটা গ্রাম্য সাইডের এরিয়া। তখন লোকালয় এত ছিল না। বড় একটা এরিয়া নিয়ে তৈরি হাসপাতালটা, নিজস্ব ওষুধ তৈরি ও বাজারজাত করা হতো ওখান থেকেই। হাসপাতালটা 3 তলা বিশিষ্ট। আশেপাশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোই বেশি আসতো। তো যেদিনের কথা বলছি সেদিন বেশ রোগীর চাপ ছিল। রোগীর চাপে কখন যে দুপুর হয়ে গেছে টেরই পাইনি। দুপুর 2টায় আমি আমার ডিউটি শেষ করে হোস্টেলে ফিরতে যাব, তখন আমাদের যিনি হোস্টেল সুপার ছিলেন তিনি এসে বললেন, মুশফিক, আজকে তো ডক্টর জাহাঙ্গীর রাতে ডিউটি করতে পারবে না, ওনার আম্মা অসুস্থ, সে বাড়ি যাবে, তুমি যদি রাতের ডিউটিটা করতে তাহলে ভালো হতো। সুপার ছিলেন আমাদের সবার বড় ভাইয়ের মতো, বেশ স্নেহ করতেন আমাদের, তাই আমরা তার কথা ফেলতে পারতাম না, বড় ভাইয়ের মতো ছিলেন। তাছাড়া জাহাঙ্গীর আমার সহপাঠী, তার সমস্যা যদি আমি না দেখি তাহলে আমারও সমস্যা হতে পারে। যাই হোক, আমি বললাম, স্যার সমস্যা নেই, আমি নাইট শিফটটা করে দিব বলে আমি হোস্টেলে চলে আসি। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমার বান্ধবী শান্তার সাথে কথা বলছিলাম। আসলে আমি সময় পেলেই ওর সাথে কথা বলি। অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমি শান্তাকে বললাম, রাতে যেহেতু ডিউটি আছে আমি একটু ঘুমাই, তুমি আমাকে সন্ধ্যায় ডেকে দিও বলে ফোন রেখে আমি ঘুমাই যাই। সন্ধ্যায় শান্তা আমাকে কল দিলে আমার ঘুম ভাঙে। তখন সন্ধ্যা 7:30 6:30 বাজছিল। আমি উঠে ওর সাথে মিনিট 5 কথা বলে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে হালকা খাবার খেয়ে নিই। সব শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সময় ছিল 7:43। আমি ভাবলাম ডিউটি তো 8টা থেকে, এই সময়টুকু শান্তার সাথে আরেকটু কথা বলি। হাসপাতাল বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম ওর সাথে। তো পায়চারি করতে করতে কথা বলছিলাম। কি মনে করে কথার এক ফাঁকে শান্তা আমাকে বলে, মুশফিক, আমার না কেমন যেন খারাপ লাগছে তোমার জন্য। আমি বললাম, দূরে আছো তাই হয়তো, তাছাড়া আমাদের অনেকদিন দেখাও হয় না। ও বলল, না, আমার কেমন জানি তোমাকে নিয়ে ভয় লাগছে। আমি হেসে উড়িয়ে দিলাম কথাটা, বললাম, পাগল, আমি ঠিক আছি। কি জানি কি হলো, শান্তা ফোনে কান্না শুরু করে দিল। পরে ওকে অনেক বোঝানোর পর বলল, সাবধানে কাজ করো, একটু সাবধানে থেকো। আমি আচ্ছা বলে কলটা কেটে হাসপাতালের ভেতর প্রবেশ করলাম। নিচ থেকে রেজিস্টার খাতায় সাইন করে তো সোজা 3 তলায় চলে গেলাম। গিয়ে বাইরে আমাদের যে চেম্বার ছিল সেখানে আরেকজন ডিউটি ডক্টর আগে থেকেই ছিলেন, তার সাথে কথাবার্তা বললাম। কিছু ফাইল ছিল সেগুলোতে একটু চোখ বুলালাম জাস্ট দেখার জন্য। 9টার দিকে গিয়ে দুজন মিলে ওয়ার্ড ভিজিট করে আসলাম। এসে চেম্বারে বসে রইলাম। খানিক বাদে শান্তাকে কল করলাম, কিন্তু ও কলটা ধরল না। বেশ কয়েকবার কল দেবার পর যখন সে ধরছিল না, তখন আমার টেনশন হতে থাকে। আমি ডিউটি যিনি আমার সাথে ছিলেন ওনাকে বলে নিচে আসলাম। এসে ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে স্মোক করছিলাম আর কল দিয়ে যাচ্ছিলাম শান্তাকে। পরপর 3টা সিগারেট শেষ করে আমি আবার উপরে চলে গেলাম। উপরে গিয়ে ডিউটি ডাক্তারের সাথে টুকটাক আলাপ করলাম। এমন সময় এক পেশেন্টের লোক এসে বলল, স্যার, আমার রোগীর খিঁচুনি দিচ্ছে। সাথে সাথে নার্সও গেলাম আমরা দুজন। গিয়ে দেখলাম রোগীর অবস্থা খারাপ, তার পা বেঁকে যাচ্ছে, অক্সিজেনও সমস্যা। ওয়ার্ড বয়কে অক্সিজেন আনতে বললে সে অক্সিজেন বোতল নিয়ে আসে, কিন্তু ওনাকে অক্সিজেন মাস্ক পরাতে পরাতে উনি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলেন। পালস, চোখ সব চেক করলাম, দেখলাম উনি আর লাইফ না। ওনার হাত পা গুলো সাথে সাথে টেনে ও সম্পূর্ণ সোজা করা গেল না। যদিও মারা যাবার পর ধীরে ধীরে আমাদের শিরা উপশিরাগুলো ছেড়ে দেয়, তবু অনেক চেষ্টা করেও সোজা হয়নি। আমরা ওনার সাথে লোককে নিয়ে চেম্বারে এলাম। ওনাকে বেশিক্ষণ অপেক্ষা করাতে চাইনি। আসলে একে তো বলতে গেলে এটা গ্রাম সাইড এরিয়া, তার উপর রাত, তাই নিয়ে এসে যত দ্রুত সম্ভব ডেথ সার্টিফিকেটে সাইন করে দিলাম। কাগজপত্র রেডি করে নার্সকে দিলাম কমপ্লিট করে ওনাদের ছেড়ে দেওয়ার জন্য। সব কমপ্লিট হলো। ওনারা 12টার মধ্যে লাশটা স্ট্রেচারে করে নিয়ে চলে গেলেন। তো
তো নিয়ে চলে যাচ্ছিল। আমি তখন বারান্দা দিয়ে তাকিয়েছিলাম। লাশটা অ্যাম্বুলেন্স ওঠানো হলো, তারপর সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সটা লাশটা নিয়ে চলে গেল। আমি এসে চেম্বারে বসলাম, বসে বসে লোকটার কথা ভাবছিলাম। লোকটার কার্ডিয়াক সমস্যা ছিল, সাথে মেন্টালি সমস্যাও ছিল, সাথে শুধু ভাই আর লোকটার স্ত্রী আর 4-5 বছর একটা ছেলে বাচ্চা ছিল। আমার লোকটার জন্য খারাপ লাগছিল, খুব বেশি বয়স না। এটা ওটা ভাবছিলাম। রাত বাড়লে না স্টেশনের পেছনে একটা স্টোর রুম আছে, সেখানে গিয়ে আমার সাথে ডিউটি ডাক্তার যিনি ছিলেন তিনি ঘুমানোর জন্য গেলেন। 2জন নার্স থাকার কথা থাকলেও একজন ছিল সেদিন। আমি ওয়ার্ড থেকে বেরিয়ে বাইরের দিকে তাকিয়ে বাইরের দিকে দেখছিলাম আর শান্তাকে কল করছিলাম। সবকিছু কেমন অন্ধকার চারপাশটা, আমার ভীষণ খারাপ লাগছিল। হঠাৎ আমার চোখ যায় নিচের গেটের দিকে। আসলে আমি যে বারান্দায় দাঁড়ানো, সেখান থেকে নিচের গেটটা স্পষ্ট দেখা যায়। একটু ইউ শেপ বিল্ডিং। আমি দেখলাম শান্তা দাঁড়িয়ে আছে। গেটের পাশে একটা বকুল গাছ আছে, ওটার নিচে সে দাঁড়ানো। একটা কালো রঙের কামিজ পরা সে, বেশ সুন্দর লাগছে শান্তাকে। আমি তাকাতেই আমাকে ইশারা দিল যাওয়ার জন্য। আমি 7-5 না ভেবে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এসে ওকে প্রথমে একটা ঝাড়ি দিলাম। বললাম, সেই কখন থেকে কল করে যাচ্ছে, কলটা ধরলা না কেন? আমার টেনশনে কতটা খারাপ লাগছিল তুমি বোঝো। শান্তা বাচ্চাদের মতো করে সরি বললো, বলে এখন আর মন করবো না বলে আমার হাত ধরে বলল, চলো একটু হাঁটি, তোমার সাথে অনেকদিন হাঁটা হয় না। আমার হাত হাঁটতে হাঁটতে শান্তা হাসপাতালের পেছনের বাগানটার দিকে নিয়ে গেল। সেখানে অনেক ধরনের ঔষধি গাছ লাগানো ছিল। আমরা সেখানে হাঁটছি আর নানান বিষয়ে কথা বলছি। আচমকা আমার মনে হলো, শান্তা এত রাতে এখানে কিভাবে এলো? ওর তো রংপুর থাকার কথা। আমি বললাম, এই শান্তা, তুমি এত রাতে কিভাবে আসলে এখানে? সে উত্তর দিল, কেন আমি কি চিনি না নাকি আগে কোনোদিন আসিনি? আমি বললাম, হ্যাঁ এসছো, কিন্তু সে তো দিনের বেলায়, এত রাতে তুমি কার সাথে আসছো? ও বলে, এত কথা জিজ্ঞেস করো না, তোমায় দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসছি। আমি রাগ করলাম ওর সাথে যে তুমি আসছো, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হতে পারতো না? তাছাড়া এখন সারা রাত তো তোমায় নিয়ে বসিয়ে রাখতে হবে, লোকজন কি বলবে, এই সেই বললাম। ও কিছু না বলে আমাকে অবাক করে দিয়ে শক্ত করে ধরে বলে, মুশফিক, তুমি আমার অনেক প্রিয় মানুষ, বুঝলা? 2জন বেশ খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর বুঝলাম এমন পাগলামি যেন সে না করে। বুঝালাম আমি, মেয়েটা প্রায় 6 বছর ধরে আমাকে ভালোবাসে, কিন্তু কখনোই এমন করে না। আজ কি যেন হয়েছে। আমি শান্তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বললাম, চলো চেম্বারে যাই, সকালে তোমাকে নিয়ে বেড়াবো, এখন এত রাতে হাঁটা লাগবে না, এমনিতেই জার্নি করে এসছো। আমি ওকে নিয়ে বাগান থেকে বের হবার সময় বারবার চারদিক দেখলাম যেন দারোয়ান দেখে কিনা, বা কেন কোনো লোক দেখে ফেলে কিনা, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। যদি দারোয়ান সহ মোটামুটি সবাই আমাকে ভালো জানে, তবুও সাথে এভাবে দেখলে মানুষ অকারণে এত রাতে বাজে কিছু ভেবে বসবে। বাগান থেকে বের হচ্ছি, কেবল দারোয়ান মামা ডেকে বলল, স্যার, উনি কি করেন এত রাতে? ডিউটিতে না গেলেন রাইতে, বাগানে আইছেন কেন? আমি বললাম, মামা, আসলে আমি তোমার মামি না বলেই চলে আসছে, তাই একটু হাঁটার জন্য গিয়েছিলাম, তুমি কাউকে বলো না প্লিজ, বিষয়টা খারাপ দেখায়। বলে ওনার হাতে 100 টাকার একটা নোট দিয়ে শান্তাকে নিয়ে সোজা উপরে চলে এলাম। সারা রাত কথা বলেই কাটিয়ে দিলাম। 6টার দিকে ডিউটি ডাক্তার উঠে আসলে আমি শান্তার সাথে ওনাকে পরিচয় করিয়ে দিলাম। উনি আমাকে শান্তার সাথে কথা না বলে আমাকে বললো, ভাই রাতে ঘুমান নাই? আমি বললাম না। পরে বললো, রুমে গিয়ে ভালোভাবে ঘুম দেন আজকে। বলে সে ফ্রেশ হতে গেল। আমিও ওয়াশরুমে যাবো, তাই শান্তাকে বললাম, তুমি বসো, একটু পর স্যার আসবে, ওনার সাথে ভিজিটে যেতে হবে, ভিজিট শেষে তোমায় নিয়ে ঘুরতে বেরোবো। বলে ওকে বসে আমি ওয়াশরুমে গেলাম। কিন্তু ওয়াশরুম থেকে এসে দেখি শান্ত ওখানে নেই। টেবিলের উপর একটা কাগজে লিখে রেখে গেছে, আমি আমার অমুক বান্ধবীর ওখানে যাচ্ছি, তুমি রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিও, বিকালে অমুক ভার্সিটিতে এসো, আমরা ঘুরবো। চিরকুটটা পর আমার রাগ হলো। ঠিক আছে, ও জানে আমার 2টা পর্যন্ত, তাই বলে হুট করে চলে যাবে? একসাথে তো নাস্তাতে তো করতে পারতো। কল দিলাম, ফোন সুইচ অফ। মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। ওর এক বান্ধবী আছে যে আমার হাসপাতাল থেকে কাছে একটা সরকারি ভার্সিটিতে পড়ে। হাসপাতাল থেকে ওখানে যেতে 10 টাকা বাস ভাড়া লাগে। ওর বান্ধবীকে যে কল করবো সেটাও পারছিলাম না, কারণ কখনো প্রয়োজন পড়েনি, তাই কোনো নাম্বারও রাখিনি। কোনো মতে নিচে এসে নিজের ডিউটি শেষ করে 2টার দিকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। তারপর 4টার দিকে বের হয়ে গেলাম ওর বান্ধবীর ভার্সিটির উদ্দেশ্যে। সেখানে গিয়ে শান্তাকে কল দিলাম, সুইচ অফ। আমি ভার্সিটির ভেতরটা ঘুরতে লাগলাম। প্রায় 2 ঘন্টা ঘুরলাম আমি। সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে। পরে রাগ করে বেরিয়ে আসতে যাব, তখন দেখি সামনেই শান্তা হেঁটে হেঁটে আসছে। সুন্দর একটা শাড়ি পরা, হালকা গোলাপি রঙের শাড়ি, সুন্দর করে সেজে এসছে।
রাগ দেখাতে গিয়ে আর রাগ করলাম না। সামনে এসে দাঁড়িয়ে হেসে দিল মেয়েটা। নিজের মধ্যে আর রাগের ছিটে ফোটাও রাখতে পারলাম না, বরং ওর জন্য একটা ফুল না কিনে আনায় নিজেকে অপরাধী লাগছিল। 6 বছরের শান্তাকে এত সুন্দরভাবে আমি কখনোই দেখিনি। যাই হোক, ওকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরলাম। পরে রাত 8টার দিকে বললো ওর বান্ধবীর হোস্টেলে উঠবে। আমি হোস্টেলের গেট পর্যন্ত ওকে পৌঁছে দিলাম। ও জানালো সকাল 11টায় সে বাড়ি চলে যাবে। আমি বললাম তাহলে আমি আসবো গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য? শান্তা বলল না, আব্বা আসবে নিতে, তুমি চিন্তা করো না, ভালোভাবে থেকো বলে সে চোখ মুছতে মুছতে হোস্টেলের ভেতর চলে গেল। আমারও বেশ খারাপ লাগছিল ওকে ছেড়ে আসতে, কিন্তু ওকে যে বলবো শান্তা ফোনটা অন করো বা তোমার বান্ধবীর ফোন নাম্বারটা দিও, সেটা মনেই নাই। নিজের উপর রাগ হতে লাগলো খানিকটা। খানিক বাদে ওখান থেকে বেরিয়ে মানিকগঞ্জের একটা বাস ফাঁকা পেয়ে সেটাতে উঠে পড়ি। একটু পরেই বাস হাসপাতালের সামনে আসলে আমি নেমে হোস্টেলে যাই। গিয়ে ক্যান্টিন থেকে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। আমার রুমে তখন আমরা 4 জন থাকি। 2 জন নাইট শিফটের ডিউটিতে গেছে, আর আমার এক রুমমেট সহ আমি ঘুমিয়ে আছি। একটু পরে আমার নাম্বারে কল এলো। আমার বন্ধু আদিল ফোন কল করেছে। ও রংপুর থাকে, শান্তাদের বাড়ির কাছে ওর বাড়ি। আগে ওরা দিনাজপুর থাকতো, পরে রংপুর গিয়ে বাড়ি করে ওরা বাড়ি করে ফেলে ওর আব্বা। ওর নানার বাড়ি এখানে। ওর কল দেখে আমি একটু অবাক হয়েছি। সময় দেখতে গিয়ে আমি দেখলাম রাত 2:18 বাজে। তখন এত রাতে কল দিল কেন? কোনো সমস্যা না তো? কলটা রিসিভ করলাম, বললাম কি খবর বন্ধু এত রাতে? আদিল ওপাশ থেকে বললো তুই ঠিক আছিস ভাই? বললাম কেন, কি হয়েছে? বললো তুই কিছু জানিস না, খবর পাস নাই? বললাম কেন, কি হবে, কিসের খবর? ও বললো শান্ত তো অ্যাক্সিডেন্ট করেছে, শুনিসনি? আমি বললাম কখন, কি হলো, কি বলিস? আমি শান্তাকে হোস্টেলে রেখে আসলাম 8টার দিকে। কি বলিস তুই? তখন বললো আচ্ছা এক কাজ কর, তুই পারলে ভোরে রওনা দিয়ে আয়, চলে আয় রংপুরে, আমরা পরে কথা বলবো। আমি ওর আগের মাথা কিছুই বুঝলাম না। ফোন কেটে দিয়ে শান্তাকে কল দিয়ে যাচ্ছি, ওর নাম্বার বন্ধ। ভাবলাম ভোর হলে হোস্টেলে গিয়ে খোঁজ নেব। তখনই আমার নাম্বারের থেকে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে। কলটা রিসিভ করতেই শান্তার কণ্ঠ। ও বলল মুশফিক নিচে আসো না একটু, আমি গেটের বাইরে অপেক্ষা করছি। ওর কিছু জিজ্ঞেস করার আগেই কলটা কেটে দিল। আমি কোনো মতে টি-শার্টটা পরে নিচে দৌড়ে গেলাম। ইমার্জেন্সি গেট দিয়ে বের হয়ে দেখি বাইরে একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো। শান্তা জাস্ট বলল ওঠো। আমি কিছু না বলে উঠে বসলাম। ড্রাইভার গাড়ি টান দিল। শান্তা আমার হাত ধরে বসে আছে। আমি ওকে বারবার বললাম তুমি ঠিক আছো, তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো? ও বলল হ্যাঁ, তবে চিন্তা করো না, এখন কথা বলো না, আমাদের যেতে হবে। আমি বললাম কোথায় যাব, কি হয়েছে বলবে তো? শান্তা বলে বাড়ি যাচ্ছি, ইমার্জেন্সি কাজ আছে, সকালে গেলে হবে না, তাই এখন যাচ্ছি। একটু বসো চুপ করে, কথা বলো না, আমাকে একটু কাঁধে মাথা রাখতে দাও, আমার মাথায় ব্যথা হচ্ছে। বললাম ঠিক আছে। কিন্তু তখন খেয়াল করলাম অ্যাম্বুলেন্সের ভেতরে একটা লাশ রাখা। আমি আতকে উঠে বললাম এটা কার লাশ নিয়ে যাচ্ছি আমরা? শান্তা বলে বাড়ি গিয়ে দেখো, কথা বলো না। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছিলাম না। শান্তার এমন আচরণ আমার কেমন জানি লাগছিল। তো অনেকটা লম্বা সময় পর ভোরের দিকে গাড়িটা একটা জায়গায় ব্রেক করলে আমাকে শান্তা বলল তুমি একটু নেমে দাঁড়াও তো, আব্বা আসছে। আমি ও আচ্ছা বলে নামলাম। তবে নামার আগে বললাম ফোনটা খোলা রেখো প্লিজ, টেনশন হয়। আমাকে নামিয়ে দিতেই গাড়ি টান দিল ড্রাইভার। তখন দেখলাম আমি যে গাড়িতে এসেছি এতক্ষণ সে গাড়িটা পুরনো জং ধরা গাড়ি। গাড়িটার বাইরে কয়েক জায়গায় রক্ত লেগেছিল, আর গাড়িটা মাটিতে না চলে ভেসে ভেসে চোখের সামনে দিয়ে চলে গেল। আমার তখন মনে হলো ভয়ের একটা স্রোত বয়ে গেল নিজের ভেতর। আমি একটু দেখি রাস্তার অপর পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমাকে ওখান থেকেই বলছে স্যার আমারও তো বাঁচানোর চেষ্টাই করলেন না আপনারা, এখন পারলেন না তো নিজের পরিবার বানাইতে, তার আগেই তো চলে গেল। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন একটা অ্যাম্বুলেন্স এসে মোড় ঘুরছিল। আমি রাস্তার মোড়ে দাঁড়ানো। অ্যাম্বুলেন্সটা আমাকে দেখে থামলো। ভেতর থেকে শান্তার আব্বা নেমে এলেন। আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন উনি। আসলে তিনি জানতেন আমাদের সম্পর্কের কথা। তিনি বললেন বাবা তুমি আসছো বিদায় দিতে। আমি না কিছু বুঝতে পারছিলাম না, ওনার কথা বুঝতে পারছিলাম না, ওনার কান্না করার কারণ বুঝতে পারছিলাম। তো উনি আমাকে গাড়িতে তুলে নিলেন। ভেতরে শান্তার ভাই, ওর মা, কাকা ওনারা ছিল। অ্যাম্বুলেন্সটা শান্তাদের বাড়ির উঠানে গিয়ে থামলো। গাড়ি থেকে নামতে দেখি সব অ্যাম্বুলেন্সের কাছে এসে শান্তা শান্তা বলে কান্না জুড়ে দিল। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি তখনও বুঝি নাই কি হয়েছে। শান্তার ভাই আমাকে বলল ভাইয়া কি হয়েছে একটু বল। আমি জিজ্ঞেস করলাম আমার ভাইকে যে একটু বলেন আমাকে। ভাইয়া বলল শান্তার লাশ নিয়ে আসলাম মুশফিক, শান্তা আর নাই। আমার দুনিয়া তখন উল্টে গেছে। মনে হলো আমার পায়ের নিচের মাটি কেউ টান দিয়ে সরিয়ে দিল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের ভেতরে গেলাম, সবাইকে সরিয়ে ভিতরে গিয়ে শুধু লাশটা জড়িয়ে ধরে পাগলের মতো চিৎকার করলাম।
শান্তাকে ডাকলাম। কাপড়টা সরিয়ে দেখলাম আমার শান্তা ঘুমিয়ে আছে। আমার হিতাহিত জ্ঞান তখন ছিল না। আমি চোখের সামনে ওকে এভাবে দেখবো এটা ভাবতে পারিনি। একটু আগেই তো আমার হাত ধরে আমার কাঁধে মাথা রেখে এতটা পথে এলো, তাহলে আমি কিভাবে আসলাম? আমাকে সবাই ধরে সরিয়ে দিল ওর কাছ থেকে। সবাই মসজিদের দিকে গেল, শুধু এক কোণে দাঁড়িয়ে কাঁদছিলাম। ইন্টার্নশিপ শেষ হলেই আমার জয়েনিং ছিল। আমরা বিয়ের ব্যাপারেও প্রিপেয়ার ছিলাম। সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেল। এই কষ্টের অনুভূতি আসলে কাউকে বোঝানোর ক্ষমতা আমার নাই। খাটিয়া আনা হলো মসজিদ থেকে, লাশ তুলে দিলাম খাটিয়ায়। মহিলারা নিয়ে গোসল করিয়ে দিলে আর দেখতে দিবে না, তাই শেষবারের মতো ওর মুখটা দেখে নিলাম। শুধু শেষবারের মতো ওকে একটু জড়িয়ে ধরতে পারিনি আমি। আমার বুকটা ভেঙে ফেটে যাচ্ছিল। মহিলারা ওকে গোসলের জন্য নিয়ে গেল। ঘণ্টাখানেক পর গতকাল যে মেয়েটাকে আমি গোলাপি শাড়িতে দেখেছি, সেই সাদা কাফনে পরে শুয়ে আছে আমার সামনে। ওর বাবা খাটিয়ার সামনের দিকটা আমাকে ধরতে বলল। আমি কাঁধে নিলাম আমার শান্তাকে। এতটা ভারী লাগছিল কাঁধটা, মনে হয়েছিল দুনিয়ার পুরা বিশাল ওজন আমার কাঁধেই আমি তুলেছি। ঈদগাহ মাঠে ওর জানাজা সম্পন্ন হলো। তারপর পারিবারিক গোরস্থানে ওকে শেষবারের মতো রেখে আসলাম। নিজ হাতে মাটি দিয়ে দিলাম ভালোবাসার মানুষটার উপর। সবাই আস্তে আস্তে চলে গেল, আমি বসে রইলাম সেখানেই। পুরুষ হয়েও আমি সেদিন কান্না আটকে রাখতে পারিনি ভাই। একটু পরে ওর ভাই এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। আমি সেদিন তাদের আর বলতে পারিনি সবকিছু। আমার মাথায় আসলে কাজ করছিল না, শুধু জানতে চাইলাম কিভাবে কি হলো। তখন ওর ভাই জানায় 2 দিন আগে নাকি শান্তা বলেছিল ওর আব্বাকে ঢাকায় আসার কথা। ওর বড় ফুবু টঙ্গী বিসিক এলাকায় থাকেন, তাই ওখানেই আসবার কথা বলে। ওর আব্বা রাজি হয়ে আসার জন্য, ঢাকায় আসার জন্য সে সবকিছু কেনাকাটা করতে চায় সদরে, কিন্তু ভ্যান করে বাড়ি ফেরার সময় ট্রাকের সাথে ভ্যান ধাক্কা খায় আর শান্তা ওখানেই মারাত্মকভাবে ইনজুর্ড হয়। লোকজন ওকে হাসপাতালে নিতে নিতে ও দুনিয়া ছেড়ে চলে যায়। তখন আমি ওর ভাইকে বলি, শান্তা কি গোলাপি রঙের শাড়ি কিনেছিল সেদিন, হালকা গোলাপি? ওর ভাই বলল হ্যাঁ। আমি তখন ওর কাছে যতটুকু পারলাম ওই সিচুয়েশন বলে চলে এলাম দিনাজপুর। বাসায় এসে আমি কেবল কান্নাই করেছি। আম্মা আব্বাকে বললাম শান্তার কথা, তারাও কাঁদল। আমাকে যতটা পারল সান্ত্বনা দিল। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরে বাসায় বারান্দায় বসে কান্না করছিলাম। আব্বা আম্মা বাজারে গেছে, ডাক্তারের কাছে। বাড়িতে আমার ছোট বোনটা আছে। আমি উঠে গিয়ে ওর কাছে একটু পানি চেয়ে নিজের ঘরে গেলাম। তখন দেখি আমার জানলার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শান্তা। এমন সময় ছোট বোনটা পানি নিয়ে ঘরে এলে আমি ওকে রেখেই বেরিয়ে বাড়ির পেছন দিকে গেলাম। গিয়ে দেখি শান্তা দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে ওকে বুকে জড়িয়ে ধরে আর বলতে পারিনি, তুমি কোথায় গেছিলা? আমি যে তোমাকে কবরে রেখে আসছি। আর শান্তা বলে, আমার একা একা খারাপ লাগছিল তাই চলে আসলাম। এমন সময় আমার বোনটা এসে বলল, ভাই কি হয়েছে, কার সাথে কথা বলিস? আমি ওকে দেখালাম, এই যে শান্তা, দেখ শান্তা আসছে। বোন আমার দিকে তাকিয়ে রইল শুধু। এমন সময় আব্বা আম্মা বাড়িতে প্রবেশ করছিল। তখন শান্তা বলল, মুশফিক ঘরে যাও, আমি পরে আসবো। বলে কোথায় যে অন্ধকারে মিলিয়ে গেল। আবার রাতে এলো। আমার সাথে তার অনেক কথোপকথন হয়। আমি তাকে এভাবেই বিভিন্ন সময় দেখি, কথা বলি। এই বিষয়টা নিয়ে গ্রামের মানুষ নানান কথা রটিয়ে দেয়। আমাকে পাগল ভাবতে শুরু করে সবাই। বিশ্বাস করেন, এরপর থেকে আমি ওকে দেখতাম, সে আসতো আমার কাছে। আমি কখনোই ভয় পাইনি। এদিকে সবাইকে সব বলার পরেও সবাই ভাবলো আমি মানসিক সমস্যা আমার। আমি তখন আর কাউকে কিছু বলতাম না। ভাবতাম যে আসলে শান্তাকে আমি একাই দেখি, তারা তো দেখতে পায় না, সো আমাকে পাগল ভাবাটা নর্মাল। কিন্তু আমি জানি এটা কিছুতে আমার মানসিক সমস্যা না। যদি তাই হতো তাহলে আমিও তাকে দেখতে পেতাম না। সে কি রঙের কাপড় কিনেছিল সেটা আমি বলতে পারতাম না। আমি জানি মানুষ মারা গেলে সে আসে না, তার রু এক্সিস্ট করে না, পৃথিবীতে চলে যায় সে। কিন্তু যে আমার কাছে আসতো না, সে শান্তা না হোক, শান্তার কারিন হবে হয়তো, হোক তাতে কি, তবুও সে তো আমার শান্তা। আমাকে সবাই 3 বছর পাগল বানিয়ে রেখেছিল। পরে আমাকে আব্বা আম্মা অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছে, কিন্তু আমার শান্তা ঠিকই আসে আমার সাথে দেখা করতে। এদিকে আমি আমার পড়াশোনাও চালিয়ে গিয়েছি। একজন পাগল কিভাবে স্টাডি কমপ্লিট করতে পারে বলেন তো? শেষমেশ আমার বাবা মা আমাকে একটা সময় বিয়ে করিয়ে দেয় বেশ জোর করে। বিয়ের দিন রাতে আমি শেষবার দেখেছিলাম শান্তাকে, কিন্তু সেই দেখায় আমরা কেউ কোনো কথা বলতে পারিনি, শুধু কেঁদেছি। তারপর থেকে আমি ওকে আর কখনো সরাসরি দেখিনি। তবে আমার কোনো সমস্যা বা বিপদ আপদের আগে আমি শান্তাকে স্বপ্নে দেখি। সে আমায় বিভিন্নভাবে হিন্ট দেয়। আমি আমার ওয়াইফকে সবকিছু বলেছি।
সে সব জানে, আর সে নিজেই ঘটনাটি লিখেছে আপনার জন্য। অনেক কিছু স্কিপ করতে হয়েছে, তাই ক্ষমা চাইছি। অনেকের মনে হতে পারে আমি স্বার্থপর, তাদের শুধু বলবো ভাই, একবার যদি কোনো বিষয়ে আপনার অসুস্থ বাবা আপনার পায়ে পড়তো, তাহলে আপনিও আমার মতো স্বার্থপর হতে বাধ্য হতেন। লোহার কেবলটার মাথায় বাঁধা বিশাল ম্যাগনেটটা যখন আমি নদীর কালো পানির ঠিক 1 ফুট উপরে ঝুলিয়ে আনলাম, তখন ট্রেনের কেবিনের ভেতর থাকা উইঞ্চের স্পিডোমিটারের কাঁটাটা 0 থেকে 1 লাফে 100 টনের শেষ সীমানায় গিয়ে আছড়ে পড়ল। কোনো লোহার পাত নয়, জোয়ারে ফেনিল পানি চিরে উঠে গেল এক কুচকুচে কালো শ্যাওলাই মোড়ানো একটা লোহার কফিন, যার জং ধরা ডালটা নিজে থেকেই মর শব্দ হয়ে হা হয়ে গেল। আমি ভয়ার্ত চোখে ট্রেনের কাঁচ দিয়ে নিচের দিকে তাকাতে দেখলাম কফিনের ভেতরে কোনো কঙ্কাল নেই, বরং একটা কাঁচা চামড়া ছিল বিভৎস অবয়ব শূন্যে মাথা তুলে সরাসরি আমার দোতলার কেবিনের জানালার দিকে তাকাচ্ছে। তার চোখ দুটো বলতে কিচ্ছু ছিল না, ফাঁপা কঠোর দুটো থেকে জ্বলন্ত কয়লার মতো তীব্র লাল আলো বের হয়ে সরাসরি আমার কেবিনের কাঁচ চিরে ভেতরে এসে পড়ল। আর ঠিক তখনই আমার ঠিক পিছনের সাউন্ডপ্রুফ দেয়ালটা থেকে কেউ একজন আমার 2 কান চেপে ধরে অত্যন্ত নিচু এবং ভেজা গলায় ফিসফিস করে উঠল, ফারহান, তুই তো বহুত কয়লা তুলছিস নদী থেকে, আজ একটু তলা থেকে আমারে তোলনা ভাই। এই ঘটনা 2023 সালের অক্টোবর মাসের শেষের দিকে খুলনার রূপসা ঘাটের ওদিকের জরাজীর্ণ কয়লা টার্মিনালটা যারা দেখেছেন তারা জানেন জায়গাটা রাতের বেলা কতটা নির্জন আর থমথমে হয়ে যায়। নদীর কালো পানি আর কয়লার স্তূপের কালচে ধূলিকণা মিলে চারপাশটা সবসময় একটা ভুতুরে ধূসর চাদরে ঢাকা থাকত। সেদিন আমার ডিউটি ছিল রাত 12টা থেকে ভোর 6টার শিফটে। তো 3 নম্বর জেটটা বেশ পুরনো, সেটার কাঠের তক্তাগুলো অনেক জায়গায় ক্ষয়ও হয়ে গিয়েছিল। আমার কাজ ছিল বিশাল ক্রেনটায় বসে নদীর বুক থেকে কয়লা বোঝাই কার্গো ট্রলারগুলোর মালি আনলোড করা। রাত তখন আনুমানিক 3টা। আকাশে কোনো চাঁদ ছিল না, কেবল রূপসা ব্রিজের টিমে সোডিয়াম সে আলোগুলো কুয়াশার ওপর থেকে ফ্যাকাশে হলদে বিন্দুর মতো দেখাচ্ছিল। আর নদী থেকে ভেসে আসা নোনা হাওয়া আর পচা পাকের গন্ধটা সেদিন অন্যদিন চেয়েও অনেক বেশি ভারী আর ঝাঁঝালো লাগছিল। হঠাৎ করেই ট্রেনের ভারী ডিজেল ইঞ্জিনটা একটা কাঁপন দিয়ে বন্ধ হয়ে গেল। পুরো কেবিনটা ইমার্জেন্সি লাল লাইটটা দপদপ করতে শুরু করলো। আমি কন্ট্রোল প্যানেলের সুইচগুলো চেক করতে যাব, ঠিক তখনই জেটির নিচে নদী থেকে একটা তীব্র ছপ শব্দ ভেসে এলো। মনে হলো শয়ে শয়ে মানুষ একসাথে নদীর কাদা থেকে উপরে ওঠার চেষ্টা করছে। আমি ক্রেনের কাছে জানালা দিয়ে নিচের দিকে তাকাতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত নেমে গেল। আর তখনই পানির নিচ থেকে উঠে এলো সেই জং ধরা লোহার কফিন, আর ঘটে গেল সেই নারকীয় কাণ্ড যা আমি মাত্রের শুরুতে আপনাদেরকে বলেছি। সেই শূন্য কোটর থেকে লাল আলো ছিটকে আসা আর সাউন্ড প্রুফ কেবিনের ভেতরে অদৃশ্য শক্তির সেই মরণ কামড়। ভয়ে আমার ফুসফুস জমে অবশ হয়ে আসছিল। ওই জিনিসটার গা থেকে আসা পচা চর্বি আর জং ধরা তামার গন্ধ আমার নিঃশ্বাস প্রায় বন্ধই করে দিচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম কেবিনের ভেতর থাকা অদৃশ্য অবয়বটার হাড়গোড় ভাঙা একটা তীক্ষ্ণ কটকট শব্দ সরাসরি আমার মাথার মগজের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে।
ক্রেনের উইঞ্চের কেবলটা তখন আপনি প্রচণ্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করেছে। লোহার কফিনটা আবার পানির নিচে তলিয়ে যাচ্ছিল। তার সাথে সাথে কেবলের উপরে প্রান্তটা আমার ক্রেনের কেবলটাকে টেনে হিঁচড়ে নদীর দিকে নামিয়ে নিয়ে যাচ্ছিল। ক্রেনের সেই 20 টন ওজনের লোহার চাকাগুলো জেটির তক্তা ভেঙে নদীর কালো পানির দিকে ঝুলতে শুরু করলো। আমি জানতাম আমি আর 1 সেকেন্ড দেরি হলে আমি ক্রেন সহ সোজা রূপসার তলহীন কাদার নিচে চাপা পড়ব। আমি আমার জমে যাওয়া ডান হাতটা দিয়ে ড্যাশবোর্ডের ইমার্জেন্সি ম্যানুয়াল কেবলটা কাটার লিভারটা শক্ত করে ধরলাম এবং কোনো কিছু না ভেবেই আমি আমার শরীরের শেষ ভর দিয়ে লিভারটা নিচের দিকে নামিয়ে দিলাম। একটা কামানের গদার মতো বিকট শব্দে ট্রেনের ইস্পাতের কেবলটা ছিঁড়ে ছিটকে গেল। কেবল ছেঁড়ার সাথে সাথে কেবিনের পিছনে সেই বরফ শীতল হাতের বাঁধনটাও এক ঝটকায় হালকা হয়ে গেল এবং ট্রেনটা জেটির কিনারায় একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে থেমে গেল। আর আমি ড্যাশবোর্ডে মাথা ঢুকে ওখানেই অচেতন হয়ে গেলাম। পরদিন সকালে ঘাটের এক প্রবীণ সর্দার আমাকে একটা ভয়াবহ সত্য ঘটনা জানান। যখন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তার ঠিক 3 দিন পর তিনি আমার সাথে দেখা করতে আসলেন এবং তিনি বললেন 1971 সালের যুদ্ধের সময় ওই 3 নম্বর জেটিতেই রাজাকাররা একটা লোহার বড় বাক্সের ভেতর প্রায় 25 জন জ্যান্ত মানুষকে হাত পা বেঁধে নদীর মাঝখানে ফেলে দিয়েছিল। আজ পর্যন্ত তাদের সেই লোহার বাক্স আর কঙ্কালগুলোর কোনো হদিশ পাওয়া যায়নি। কিন্তু প্রতি বছর কার্তিক মাসের ওই নির্দিষ্ট তিথিতে রূপসা নদীর 3 নম্বর জেটির কালো পানি তা নাকি জীবন্ত হয়ে ওঠে এবং তারা জীবন্ত মানুষকেও খোঁজে। তিনি এই বলে চলে গেলেন। আমি প্রায় 4 দিন পরে হসপিটাল থেকে রিলিজ পেলাম। তারপর থেকে নিয়ে আজও যখন আমি কোনো ক্রেন বা ভারী মেশিনের কেবল টানার শব্দ শুনি আমার হাত দুটো অজান্তে কাঁপতে শুরু করে। মনে হয় এই বুঝি রূপসার সেই কালচে গভীর জল চিরে এটা জং ধরা কফিনের ডালা আমার চোখের সামনে এসে আবারও খুলে যাবে এবং বলবে আয় একটু কেবিনের মধ্যে, তোকে একটু নিচে নিয়ে যাই। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। তো এই কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছে প্রবাল, ঢাকা থেকে শেয়ার করেছে এবং আজ থেকে 20 বছর আগের কাহিনী। তখন প্রবাল ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছে, সে সময়কার কাহিনী। তো যাই হোক, আমি চলে যাচ্ছি প্রবালের কাহিনীতে। প্রবালের এই কাহিনীর সময় তার চাচা অসুস্থ ছিল এবং চাচা অসুস্থ থাকার কারণে যেটা হয়, তাদের একান্নবর্তী ফ্যামিলি ছিল, বড় চাচা অসুস্থ হয়, তাদের পরিবারের ছেলেদের সবারই হাসপাতালে ডিউটি পড়ে। তো প্রবাল তাদের মধ্যে একজন। তারা 3 জন ছিল, 3 কাজিন, এবং তার মধ্যে প্রবাল একজন। এবং প্রবালেরও ডিউটি পড়ে, রাতের বেলা থাকতে হবে। তো তার চাচা যেটা হয়েছিল, তার চাচা হার্ট অ্যাটাক করেছিল এবং তিনি ছিল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, মানে তার খুব ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, তাকে সবসময় তার খবর রাখতে হতো এবং রাতের বেলা তারা বলতো হাসপাতাল থেকে আপনাদের পরিবারের কোনো একজন মানুষকে স্ট্যান্ড বাই থাকতে হবে। তো যে কারণে তাদের থাকতে হয়। তো প্রবালের দায়িত্ব পড়ে রাতে থাকার। তো যেটা হয়, প্রবাল সেরকম বাসা থেকে প্রিপারেশন নিয়ে ওই দিন রাতের বেলা 10টার দিকে সে চলে আসে, কাজ রাত্রে বেলায় তার ডিউটি আর কি, রাতটাই থাকতে হবে সেখানে। তো ওখানে সে আসছে একটা গল্পের বই নিয়ে পড়তে। তো যায়, ফার্স্ট নার্সদের সাথে কথা বলে নার্সদেরকে জানায় যে আমি আছি, প্রয়োজন হলে ডাকবেন। তো নার্সরা বলে ঠিক আছে, আপনি থাকেন এখানে, কোনো প্রয়োজন হলে আপনাকে জানানো হবে, কোনো কিছু যদি লাগে আপনাকে জানাবো। তো যাই হোক, প্রবাল নার্সদের সাথে কথা বলে ওখানে এসে বসে এবং বসে সে ওখানে কিছুক্ষণ তাকায়, এদিক ওদিক হাঁটাহাঁটি করে।
বসে থাকে। তারপর সে তার গল্পের বই পড়া শুরু করে, তার সাথে গল্পের বই ছিল এবং গল্পের বই পড়তে থাকে এবং বই পড়তে 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 বেশ খানিকটা সময় তার চলে যায় এবং চলে যায় একটা সময় সে উঠে আড়মোড়া ভাঙে, দেখে মানুষের চলাফেরা কমে গেছে অনেকটা। সে চিন্তা করে আমি একটু চা নাস্তা খেয়ে আসি। তো সে হাসপাতাল থেকে নামে, সিঁড়ি দিয়ে নেমে হেঁটে চলে যায়, যে ওখানে মেন রোডে যায় যে সে চা নাস্তা খায় ওখানে। রাতের বেলা তখনও ছোট দোকান ছিল যেখানে টঙে চা বিক্রি হতো এবং হাসপাতালের কাছাকাছি জায়গাগুলো। তো যে সেখানে সে নাস্তা করে সে আবার ফেরত আসে এবং ফেরত এসে সে ওই জায়গা দিয়ে হাঁটাহাঁটি করে। কিন্তু তখন সে চিন্তা করে যে আমি এই জায়গায় বসে না থেকে আমি হেঁটে হেঁটে একটু ঘুরে দেখি, হাসপাতালটা বেশ বড় এবং যেই ফ্লোরে তার চাচাকে রাখা হয়েছে সেখানে বেশ বড় একটা করিডোর, এই মাথা থেকে ওই মাথা। তো সে চিন্তা করে যে আমি খামাকে এখানে বসে এতক্ষণ সময় বোরিং লাগতেছে, আমি চলে যাই। এবং বেশ এই করিডোরের এক এক প্রান্তে কিন্তু যেই জায়গাগুলো মানে একটা করিডোর পার হয়ে আরেকটা করিডোরের মাঝখানে সিঁড়িঘরের পাশে বেঞ্চই আছে, বসার মতো বেঞ্চ রাখা আর কি, চেয়ার টাইপের, হাসপাতালে যেরকম থাকে সেরকম দেয়া। তো যেটা করে প্রবাল হাঁটতে হাঁটতে চলে যায় বাম দিকের উইংয়ে, অনেক দূর যেয়ে একদম শেষ মাথায় চলে যায় যেখানে নাকি তাদের করিডোরটা শেষ হয়ে গেছে। তো সেখানে সে দেখে বেঞ্চই আছে এবং আলো আছে, একটা গাছের কিছু ডাল টাল বের হয়ে আছে এবং সেখানে বেঞ্চ আছে এবং তার কাছে পরিবেশটা ওই জায়গাটা বেশ ভালো লাগে। যদিও সে খেয়াল করে দেখে যে তার বাম দিকের জায়গাটা, সিঁড়িঘরের পরের অংশটা বেশ অন্ধকার এবং সেখানে কিন্তু আলো নাই, বেশ অন্ধকার হয়ে আছে জায়গাটা। তো ওখানে মনে হয় যে দুই একটা স্ট্রেচারের মতো, স্ট্রেচার মানে কি একটা যেই বিছানাগুলো ঠেলে নেওয়া হয় যে স্ট্রেচার গুলো, সেরকম একটা স্ট্রেচার রাখা আছে। তো যাই হোক, প্রবাল ওখানে জাস্ট দেখে সে চুপচাপ বসে, দেখে যে মোটামুটি আলো আছে, তার হাতের বই খুলে সে পড়া শুরু করে এবং পড়তে পড়তে একটা সময় মানে বেশ অনেকক্ষণ সময় যে বইয়ের শেষ প্রান্তে সে চলে আসে, মানে বই প্রায় শেষ এরকম একটা অবস্থা এবং এর মধ্যে কিন্তু মানে 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। প্রবাল হঠাৎ খেয়াল করে যে হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে আশেপাশে বেশ কোয়াইট, কোনো সারা শব্দ নেই, রাতের শব্দগুলো, ঝিঝির শব্দগুলো অনেক বেশি আসতেছে। তার কাছে একটু আনইউজুয়াল লাগে। তো সে বইটা বন্ধ করে তাকায়, দেখে ডানে বারে কোনো মানুষ নাই, মানে কেউই নাই। আগে তো 2-1 মানুষকে করিডোরে দেখছে হাঁটাহাঁটি করতে, দেখে যে করিডোরের ডান পাশে তো কেউই নাই আর বাম পাশটা তো অন্ধকারই, ওখানে কোনো নাই, মানে কোনো কিছু নাই। কেমন জানি একটা মানে আনইউজুয়াল একটা পরিবেশ জায়গাটার ভিতরে। তো তার কাছে কেমন যেন একটা ফিল হতে থাকে। তো প্রবাল একবার চিন্তা করে আমি কি হেঁটে চলে যাবো ওদিকে, কিন্তু চিন্তা করে এই করিডোরে তো আমি থাকলে এই নীরবতার মধ্যেই থাকতে হবে, যেটা করতে পারি নিচে চলে যেতে পারি। তো নিচে যে কি করব এরকম চিন্তা করতে করতে সে আবার বসে, চিন্তা করে বইটা শেষ করে ফেলি। তো এর মধ্যে সে বইটা লাস্টের অংশটুকু পড়ে একসময় বইটা শেষ হয়ে যায়। তো বইটা শেষ হওয়ার পর একটা ডিফারেন্ট ফিল তার লাগতে থাকে, বইয়ের সাথে কিছুটা কানেক্টেড। তো এরপরে তার কাছে মনে হয় যে বেশ কোয়াইট, অনেক বেশি রকম কোয়াইট। এবং সে খেয়াল করে যে করিডোরের মধ্যে অনেকগুলো যে বাতি ছিল, এই সাইডের 2টো বাতি নিভাই দিছে, ওই সাইডের 2টো বাতি নিভাই দিছে। মাঝখানে যেই অংশটা যেখান দিয়ে মানে নার্সদের ওখানে যায় খবর নেয়, সেই জায়গাটা শুধু আলো জ্বলতেছে। তো অন্ধকার কিন্তু আরো বেড়ে গেছে। তো প্রবালের যেটা এখন যেখানে সে বসে আছে তার বাম দিকেও অন্ধকার, তার ডান দিকেও একটু সামনে করিডোর থেকে অন্ধকার, দুই পাশে অন্ধকার, মাঝখানে আলোতে প্রবাল বসা। তো তার না একটু আনইউজুয়াল লাগা শুরু করে, গা একটু কাটা দিতে থাকে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে সেই অন্ধকারে বাম দিকে যে তার বেশ অন্ধকার ছিল সিঁড়ি ঘরের পাশে, সেই অন্ধকারের মধ্যে মনে হচ্ছে স্ট্রেচারে ওখানে খুটখাট শব্দ হচ্ছে। তো ও খেয়াল করার চেষ্টা করে স্ট্রেচারে ওখানে এতক্ষণ কেউ ছিল না, ওইদিকে তো কোনো দরজাও নাই, কোনো সিঁড়িও নাই, ওইখান থেকে হঠাৎ করে খুটখাট শব্দ হবে কেন? হঠাৎ করে মনে হলো ঠাস করে, মানে স্ট্রেচারের পাশে ওই একটা হ্যান্ডেলের মতো ছিল, হ্যান্ডেলটা কেউ নামায় দিল, খট করে শব্দ হলো। তারপর সে দেখতেছে মানে সেই আলো আধারির মধ্যে মনে হচ্ছে কিছু নড়াচড়া করতেছে, মানে বোঝা যায় অন্ধকার আলো আধারির মধ্যে, তার চোখেও তো অনেকটা শুয়ে আসছে। এর মধ্যে হঠাৎ করে মনে হলো স্ট্রেচারের উপর কেউ শুয়েছিল এবং সেই মানুষটা নামলো, মানুষ একটা নামলো এবং নেমে হেঁটে হেঁটে আসতেছে। কোথায় আসতেছে? প্রবালের দিকে আসতেছে। তো প্রবালের না গায়ে কাটা দিয়ে উঠে, সে মানে হঠাৎ করে কেন জানি মনে হয় গায়ে কাটা দিয়ে উঠে, মনে হয় যে কিছু একটা ভয়ঙ্কর সে দেখছে এরকম লাগে। কিন্তু সে হঠাৎ করে খেয়াল করে যে মানুষ একটা হেঁটে আসতেছে, মানুষটা লুঙ্গি পরা এবং গায়ে একটা গেঞ্জি আছে, মানে লাইক হাফ হাতা গেঞ্জি, লাইক টি শার্ট টাইপের গেঞ্জি, এবং একটা পুরুষ মানুষ বোঝা যাচ্ছে। এবং সে
হেঁটে প্রবালের দিকে আসতেছে। আস্তে আস্তে ঠিক সিঁড়ির গোড়ায় চলে আসে। সিঁড়ির গোড়ায় চলে আসে, এসে ওই পাশ থেকে প্রবাল একটা কণ্ঠ শুনে, কণ্ঠটা এরকম কেমন জানি একটা মানে ভারী কণ্ঠে, পুরুষালী কণ্ঠে বলে, 1:17 বাজে, চাচা তো গেছে গা, খবর নাই। তো প্রবালের না এই কথাটা শুনে সাথে সাথে তার মানে গায়ের মধ্যে গুজ বাম্প হয়, ঘাড়ের লোম দাঁড়ায় যায়। সে উঠে দাঁড়ায় দেখে যে লোকটা আবার হেঁটে চলে গেল ওদিকে এবং অন্ধকারের মধ্যে চলে গেছে। অন্ধকারের মধ্যে যে মনে হলো সেই যে স্ট্রেচার ছিল, স্ট্রেচারের পাশে তখন সে খেয়াল করে হালকা আলোতে যে ওখানে একটা দরজা আছে, একটা দরজা, মানে দরজাটা কেমন জানি একটা দরজা, এবং দরজার কাছে যে দেখতেছে ওখানে দরজা, কিন্তু সে মানুষটাকে কিন্তু সে আর দেখতেছে না যে কথা বললো। তো হঠাৎ করে প্রবালের কি জানি মনে হয়, সে করিডোর ধরে খুব দ্রুত মুভ করে, খুব দ্রুত হাঁটা দেয় করিডোর দিয়ে। সে হেঁটে মানে ওই যে লোকটা বলছে চাচা তো গেছে গা, 1:17 বাজে, তার কাছে জানি কেমন লাগে। সে দৌড়ে যেয়ে সে নার্সদের ওখানে যায়, যে বলতেছে যে আমার চাচার কি অবস্থা। বলতেছে যে আপনার চাচার অবস্থা খারাপ, এখানে ওনার আপনি এখন চুপচাপ থাকেন, কারণ আমাদের যে ডিউটি ডাক্তার ইমার্জেন্সিতে রাউন্ডে ছিল তিনি আসছেন, আপনার চাচাকে ওনার চেষ্টা করতেছি আমরা ওনার হার্টবিট রাখার জন্য, ওনার অবস্থা খারাপ। তো যাই হোক, ও এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় ওখানে রাউন্ডে যিনি ডাক্তার ছিলেন ওখানে তিনি আসেন, এসে বলে যে আমরা সরি, আপনারা বাসায় খবর দেন আপনার চাচা নাই। তো প্রবাল থতমত খেয়ে যায়, বলে চাচা নাই মানে বলে উনি চলে গেছেন, আপনার খবর দেন বাড়িতে। তো সে প্রবাল খেয়াল করে দেখে, জিজ্ঞেস করে কতক্ষণ আগে গেছেন, বলে যে একটু আগে ওনার পুরো সব থেমে গেছে, আমরা ট্রাই করছি বাট ওনাকে আর আনা যায়নি, উনি চলে গেছেন আর কি। তো যাই হোক, প্রবাল খেয়াল করে দেখে যে যেই সময়কার কথাটা ডাক্তার বলতেছে ইট ইজ অলমোস্ট সেই 1:17 হবে, কারণ ডাক্তারের সাথে তার কথা হয়েছে 1:20 দিকে। তো সে প্রবাল তাড়াতাড়ি তাদের নেমে যেয়ে সে বাসায় ফোন করার চেষ্টা করে, অনেক চেষ্টা করে বাসায় ফোনে পায় সবাইকে এবং ফ্যামিলি মেম্বারদেরকে ডাক দেয়। এবং যাই হোক, তাদের একটা শোকের ছায়া নেমে আসে তাদের বাসার মানুষজন। তার চাচার যখন বের করে, এবং ওই রাতের বেলা তো আসলে তারা করতে পারবে না, বলে যে আজকে রাতে আপনারা রেখে দেন, আমাদের এখানকার যে মর্চুয়ারি আছে সেখানে রেখে দেন, এবং কালকে সকালে মানে তাদের যে ওখানে হিমঘর আছে আর কি সেখানে রেখে দেন, এবং কালকে সকালে আপনারা বের করে যা করবেন। তো যাই হোক, তো যখন প্রবাল সবকিছু তাদের পেপার ওয়ার্ক রেডি করতে থাকে এবং তো প্রবাল নার্সদেরকে দেখে যে মানে নার্স এবং ওখানে যে পুরুষ ওয়ার্ডের লোকজন ছিল তারা দেখে যে তাদের ওই ডেড বডি তারা নিয়ে গেল হিমঘর বলতে। যেটা দেখলো প্রবাল খেয়াল করে দেখলো যে সে যেখানে বসেছিল আসলে করিডোরে যে জায়গায়, ওই জায়গা দিয়ে নিয়ে গেছে, ওই করিডোর ধরে নিয়ে গেছে, নিয়ে যে সেই যে অন্ধকার কর্নারটা, যেই অন্ধকার কর্নার থেকে সে দেখছিল যে একটা মানুষ মনে উঠে আসছে তার দিকে, সেই দিকে নিয়ে গেল। প্রবাল তখন খুবই মানে ভয়ও পায়, সারপ্রাইজও হয়, এবং মানে অন্যরকম তার কাছে লাগতে থাকে। এবং সে তখন একজন ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করে যে ভাই ওইখানে কি, ওই জায়গায় নিয়ে গেছেন, ওই জায়গায় কি মর্চুয়ারি বা ওইখানে হিমঘর? বলে হ্যাঁ, ওইখানে হিমঘর, ওইখানেই রাখা হবে, আপনারা কালকে সকালে এটা রিলিজ করে নেবেন এইটা। তো যাই হোক, প্রবাল এই ঘটনায় ভয়ঙ্কর রকম বিস্মিত হয় এবং ভয়ঙ্কর রকম ভয় পায়, এবং সে বলে যে এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার না যে ওইখান থেকে কে আসছিল। এবং সে জিজ্ঞেস করছিল ওয়ার্ড বয়কে ওইখানে কেউ থাকে বা ওইখানে কি শোয়ার কোনো জায়গা আছে? বলে না, ওখানে কিছুই নেই, ওইখানে হচ্ছে আমাদের সেই হিমঘর, আর পাশে হচ্ছে আপনার একটু জায়গা আর কি, ওখান থেকে বের হওয়ার জায়গাটা আর কি, ওখানে কেন মানুষ থাকবে, যাই কেউ থাকে না। তো যাই হোক, তো প্রবাল এখন পর্যন্ত তার কোয়েশ্চেন যে তার কাছে কে আসছিল, কে এসে তাকে বলছে যে এখন তো 1:17 বাজে, চাচা তো গেছে গা। তো এই কথাটা কে বলছিল প্রবাল এখনো তার এটা কোয়েশ্চেন, এবং সে বিশ্বাস করে এটা অশরীরী কিছু, এবং সে হয়তো এরকম কিছুই দেখেছে, এবং এটা প্রবালের একটা স্মৃতি, একটা ভয়ঙ্কর স্মৃতি তার জীবনে, এবং ভূতের ভয় পাওয়ার মতো যদি কিছু হয়ে থাকে এটা তার কাছে সেরকমই একটা ঘটনা। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আজ আমি আমার দ্বিতীয়বারের মতো ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি আমার নিজের জীবনের
তাই পুরো ঘটনাটি আমি আপনাদেরকে বলছি। সময়টি 2020 সালের। আমি আমার ফুল ফ্যামিলি সহ এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। কোনো এক কারণে গ্রামের নাম বলছি না। প্রথমে বাসাটার বর্ণনা দিই। বাসায় শুধু 5 জন মানুষ থাকে, কিন্তু বাসাটিতে 20 জন অনায়াসে থাকতে পারবে, কারণ আগে এখানে যারা ছিল তারা জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু এখন প্রয়োজনের তাগিদে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে। মনে রাখা দরকার, বাসার সামনে একটা পুকুর ছিল এবং সেখানে ছিল অনেকগুলো বড় বড় তাল গাছ। তো সেখানে আমাদের 3 দিন থাকার কথা ছিল। প্রথম দিন বেশ সুন্দরভাবেই কাটিয়েছিলাম আমরা, কিন্তু ঘটনাটা আসলে শুরু হয় রাতের বেলায়। মধ্যরাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়ায় আমার এবং আমার বড় ভাইয়ের ঘুম ভেঙে যায়। গ্রামে রাতের বেলা হওয়াতে আমার চাচা এবং আমার আব্বুও আমাদের সাথে গিয়েছিলেন। টয়লেটে গিয়ে আমি এবং আমার বড় ভাই খেয়াল করি যে একটি গাছের পেছন থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসছে, যেন কোনো একটা মেয়ে কাঁদছে। আমরা যখন আব্বু এবং চাচাকে জিজ্ঞেস করি, তখন তারা বলে এটা নাকি শেয়াল ডাকার শব্দ, কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল এটা আসলে অন্য কিছু, কিন্তু তারা আমাদের জানতে দিতে চাচ্ছিল না। পরে সারা রাত আমার আর ঘুম হলো না, কানে শুধু কান্নার শব্দ। তারপর দিন আমরা সবাই গ্রামে ঘোরাঘুরি করার জন্য সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসার সামনের পুকুর পাড়ে বসেছিলাম। হঠাৎ আমার চোখ তালগাছ হয়ে গেল। সেখানে আমি তালগাছের দিকে গেল, সেখানে আমি যা দেখলাম সেটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দেখলাম তালগাছের মাথায় একটা কালো অবয়ব ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি আমার বড় ভাইকে সব খুলে বলি। সে যখন তাকায়, সেও সেই কালো অবয়বকে দেখতে পায়। তারপর আমরা আব্বুকে এবং চাচাকে সব বলি, কিন্তু তারা উপরে তাকিয়ে কিছুই দেখতে পায়নি, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কিছু একটা দেখতে পেয়েছিল। পরের দিন আমরা চলে যাব রাত্রে। আমরা আড্ডা দেওয়ার সময় আব্বু চাচাদের বাড়ির মালিক আঙ্কেলের সাথে কথা বলতে বলতে শোনায়। আঙ্কেল ছিলেন সেখানকার মুরব্বী, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমরা শুনতে পাই আঙ্কেল বলল, মুক্তিযুদ্ধের সময় থেকে নাকি এখানে অনেক মানুষকে হত্যা করা হয় এবং রাত্রে নাকি সেই মানুষদেরই কান্নার শব্দ পাওয়া যায়। তাদের বাড়ি এখনকার সবচেয়ে পুরাতন এবং তাদের বাড়ির সামনে সবচেয়ে বেশি মানুষকে মেরে এই পুকুরটিতে ফেলে দেওয়া হয়েছিল। বাসায় অন্য মানুষেরা আসলে তাদের সাথেও নাকি এমন কিছু ঘটনা ঘটে। তার মধ্যে যে ঘটনাটা সবচেয়ে কমন সেটা হলো তাল গাছের পেছন থেকে মানুষের কান্নার শব্দ এবং তাল গাছের ওপরে একটা কালো অবয়ব। তিনি আরো বলেন যে তার দাদার অনেকগুলো শত্রু ছিল, তাদের মধ্যে একজন দাদার উপরে কালো জাদু করেছিল এবং তাকে একটি শয়তান জিন দিয়ে ধরিয়ে দেয় এবং সেই জিন এই বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষকে ভয় দেখাতো যেন এই বাসায় কেউ না থাকতে পারে। তারপরের দিন আমরা সেখান থেকে চলে যাই। তারপর আর কোনো ঘটনা ঘটেনি। আঙ্কেলের মুখ থেকে শুনেছিলাম যে বাইরের মানুষ সেখানে থেকে চলে যাওয়ার পরে নাকি তাদের সাথে আর কোনো ঘটনা ঘটত না। কিন্তু বাসায় আসার পরে আমার এবং আমার ভাইয়ের প্রচন্ড জ্বর আসে এবং আব্বু আর চাচা অসুস্থ হয়ে পড়েন। তারপর আমার নানাকে আমরা সেটা জানাই। তিনি একজন হুজুর টাইপের মানুষ ছিলেন। তিনি আমাদেরকে জমজম কূপের পানি দেন, যা তিনি হজ করতে গিয়ে নিয়ে এসেছিলেন, এবং তিনি বলেন 3 দিন পর্যন্ত তা সঠিক নিয়মে পান করতে হবে। আমরা তার কথা মতো কাজ করি, তারপর আমরা সুস্থ হয়ে যাই। আমাদের সাথে আর কিছুই তেমন ঘটেনি। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। আমি আজকে যে গল্পটা বলবো, যে ঘটনাটা বলবো, সেটা আমাদের ক্যান্টনমেন্টের, যশোর ক্যান্টনমেন্টের বাসার পাশের বাসার ঘটনা। একই বাসায় আমি 2 জনের ঘটনাটা বলবো। সো প্রথমে আমি যার কাছ থেকে আমি গল্পটা শুনেছি, আমি তার ঘটনাটা বলবো। আমাদের পাশের বাসায় তখন থাকতেন মতিউর রহমান আঙ্কেল, যিনি পরে
জেনারেল মতিউর রহমান, আমি জানি না ওনাকে সবাই চিনে কিনা। জেনারেল মতিউর রহমান আঙ্কেল আমাদের পাশের বাসায় থাকতেন। ওনার তখন 3টা ছেলে মেয়ে ছিল। সো সবচেয়ে মজার কথা হলো, একটু না বলে পারছি না, ওনার পরে আরো একটা মেয়ে হয়েছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু ওই মেয়েটা হয় নাই। সো পরে এসে ওই ছোট যে বাচ্চাটাকে আমরা দেখি নাই, ওই ছোট মেয়ের সাথেই কিন্তু আমার ছোট ভাই যে এয়ারফোর্সে আছে তার বিয়ে হয়েছে। সো এখন মতিউর রহমান আন্টি কিন্তু আমাদের আত্মীয়। তো যাই হোক, আমরা যখন যশোরে ছিলাম আমাদের পাশাপাশি বাসা ছিল 2 বাসা, এবং 2 বাসার মাঝখানে তখন কিন্তু বাসাগুলাতে ওরকম লাইক কংক্রিট কোনো ওয়াল ছিল না। একটা বাসার সাথে আরেকটা বাসার ওয়াল মেবি একটা ছিল, এবং চারিদিকে কাঁটাতারের বেড়া দেওয়া ছিল। সো এই একটা দেওয়ালের মাঝখানে যাতায়াতের জন্য আবার ছোট্ট একটা পকেট গেট ছিল। তো প্রায় সময় আমি দেখতাম যে আম্মা ওই পকেট গেটে পাশে পাশে আন্টির ওখানে যাচ্ছে গল্প করতে, আন্টিরা আবার এখানে আসছে, আমরা যারা ছোট ছিলাম তারা পাশে পাশে যে খেলতাম তারাও আমাদের বাসায় এসে খেলতো, এরকম ঘটনা। তো আজকের পুরো ঘটনাটা কিন্তু আমি শুনেছি মতিউর রহমান আন্টির কাছ থেকে। আন্টি একদিন আমাদের কাছে এরকম গল্প করলো যে প্রায় দিন যেটা হতো ক্যান্টনমেন্টে, আমাদের আব্বাদের কোনো সময় আব্বা আম্মা দুজনেরই পার্টি থাকতো, কোনো সময় অফিসিয়াল কিছু পার্টি থাকতো যেটাতে শুধু আমাদের আব্বারাই ইনভাইটেড থাকতো। তো আন্টি গল্প করছে যে একদিন আঙ্কেলের একটা অফিসিয়াল পার্টি, আঙ্কেল চলে গেছে সেই পার্টিতে। তো আন্টি এখানে বলে রাখা ভালো, মতিউর রহমান আন্টি কিন্তু দেখতে খুব সুন্দর ছিলেন এবং এখনো আছেন, এবং ওনার মাথা ভর্তি কালো কোকড়ানো চুল ছিল। তো উনি গল্প করছেন যে উনি সন্ধ্যাবেলা আঙ্কেল যখন চলে গেছে ডিনারে, উনি তখন ওনার বেডরুমের পাশে ছোট্ট একটা ওপেন বারান্দা ছিল। তো উনি ওখানে একা একা বসে, যেহেতু বাচ্চারাও ছোট, সবাই ঘুমিয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে বলবো না, লাইক 9টা 9:30 বাজে। তো উনি তখন ওখানে ওই খোলা জায়গায় বসে এমনি বসেছিলেন, বাইরে অনেক সুন্দর বাতাস ছিল। তো এই সময় আন্টি নাকি দেখলেন যে আঙ্কেল বাসায় ফেরত চলে এসছে। তো ভালো কথা, আঙ্কেল বাসায় যখন ফেরত চলে এসে আন্টি একটু অবাক হলো যে কি ব্যাপার, পার্টি এত আগে শেষ হয়ে গেল, এত আগে চলে আসলো। তো উনি খেয়াল করেন, উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল নাকি সোজা ওনার কাছে এসে ওনার পাশে এসে বসেছে। তা আন্টি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি আজকে খুব তাড়াতাড়ি বাসা চলে আসলে? তা আঙ্কেল বললো হ্যাঁ, আজকে পার্টি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, এই জন্য আমি চলে এসছি। সো এই কথা জিজ্ঞেস করেছে বাচ্চারা কোথায়? আন্টি বলছে বাচ্চারা ঘুমিয়ে গেছে খেয়ে। তখন নাকি আঙ্কেল আন্টিকে বলছে যে আমি তোমার জন্য পার্টি থেকে একটা পান নিয়ে আসছি, এত মজার পান ছিল, তুমি পানটা খাও। আন্টি খুব সুন্দর ওনার হাত থেকে পানটা নিয়ে উনি পানটাও খেয়েছে, এবং উনি বললো যে এত মজার পান উনি কোনোদিনও খায় নাই, এত সুগন্ধি সেই পানের মধ্যে। সো পানটা একটা কাগজের মধ্যেও পেঁচানো ছিল। সো আন্টি পানটাও খেয়েছে। একটু পরে আঙ্কেল নাকি আন্টিকে বলছে যে তুমি একটু বসো, এখানে নিচে বসো, আমি তোমার কোলে মাথাটা রেখে একটু শুবো। আন্টি একটু অবাক হয়েছে, বিকজ আন্টির ম্যারিড লাইফের এত বছরের জীবনে উনি কখনো আঙ্কেল নাকি আন্টিকে বলে নাই যে আমি তোমার কোলে মাথা রেখে শুবো, বা এই ধরনের কোনো আবদার করে নাই। আন্টি একটু অবাক হয়েছে। হওয়ার পরেও আন্টি নিচে শুয়েছে, এবং আঙ্কেল কিন্তু আন্টির কোলে মাথা রেখে শুয়েছে। এর মাঝখানে আন্টি কয়েকবার আঙ্কেলকে বলছে যে চলো ভিতরে যাই, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আঙ্কেল বারে বারে নাকি বলছে যে আরেকটু থাকি, খুব সুন্দর বাতাস হচ্ছে, আরেকটু থাকি। আন্টি আরো কিছু বলছে না, ওনার মাথার বিলিয়ে কেটে দিচ্ছে, চুলে বিভিন্ন রকম গল্প করছে, পান খাচ্ছে। এর মধ্যে কেন জানি আন্টি বললো যে ওনার একটা সিক্স সেন্স কাজ করেছে, ওনার একটু কেন জানি উনি বলতে পারছে না যে কিছু একটু ওনার কাছে অস্বাভাবিক লাগছে বা আনকমফোর্টেবল লাগছে। উনি আঙ্কেলকে বলছে যে তুমি একটু বসো, আমি একটু ভিতর থেকে আসি। তো আঙ্কেল বলছে ইটস ওকে। দেন আন্টি যেটা করেছে, উনি বাসার ভিতরে ঢুকেছে, সোজা ঢুকে উনি স্ট্রেট যেখানে যেই মেসে পার্টি হচ্ছে ওখানে উনি ফোন করে উনি বলছে যে তখন আঙ্কেল তখন মেজর ছিলেন বা কর্নেল ছিলেন কিছু একটা, বলছেন যে উনি কি পার্টিতে এখনো আছে, যিনি ফোন ধরেছে তাকে বলেছে।
তো উনি বলছে জি স্যার তো আছে, এখানেই আছে। তো আন্টি তখন কিন্তু প্রথমে খুব ভয় পেয়ে গেছে যে কি বলছে, তখন উনি বিশ্বাস করতে পারে না। উনি তখন বলছে যে আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি। তখন উনি ফোনটা হোল্ডে রেখে আঙ্কেলকে ডাকতে গেছে এবং আন্টি খুব ভয় পেয়ে গেছে তখন, যখন আঙ্কেল ওই পাশ থেকে ফোনটা ধরে বলছে যে হ্যাঁ বলো, আমি কি ব্যাপার। আন্টি বলছে তুমি কি এখনো পার্টিতে? আঙ্কেল বলছে হ্যাঁ এখনো পার্টিতে আমি। কেন, কি হয়েছে? আন্টি আর কিছুই বলতে পারে নাই, উনি ফোনটা সাথে সাথে রেখে দিয়েছে এবং উনি তাড়াতাড়ি করে এসে উনি বারান্দায় উকিতে দেখে যে ওখানে আসলে আর কেউই নাই। এবং আন্টি বলল যে আমি ওই মুহূর্তে উনি একদম ফ্রিজ হয়ে গেছে, উনি আর কি বলবে ভাষা পায় না। কিন্তু আন্টি আমাকে যেটা আমাদেরকে বলল যে ওই যে পানটা মোড়ানো ছিল কাগজটার মধ্যে, ওটা কিন্তু তখনও আন্টির হাতেই ছিল এবং অনেকদিন পর্যন্ত নাকি আন্টি সেই পানের সেই কাগজ। ইন দ্য মিন টাইম রাত যখন লাইক 10:30 11টা বেজেছে, আঙ্কেল ফেরত এসছে, আন্টি তখন আঙ্কেলকে পুরো ঘটনাটা বলছে এবং আঙ্কেল তো বিশ্বাসই করতে পারছে না, যে বলছে যে না তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো, এরকম হতেই পারে না। আন্টি অনেকক্ষণ ধরে বিশ্বাসই করাতে পারছিল না এবং এটাও বলছে যে দেখো যে ছিল সে আমাকে পানটাও খেতে দিয়েছে এবং দেখো কাগজটা পর্যন্ত আমি আমার হাতে আছে এখনো। তো এই গল্পটা উনি আমাদের কাছে গল্প করেছে এবং এখনো যখন আমার মনে হয় গল্পটা, সত্যি কথা আমার গায়ের লোম কিন্তু একদম খাড়া হয়ে যায়। তো যাই হোক, আন্টিরা তারপরে ওই বাসা থেকে পোস্টিং হয়ে অন্যখানে চলে গেল, ঢাকায় বা অন্য কোনোখানে। ওইখানে পোস্টিং হয়ে আসলেন একজন, ওনার নাম ছিল, আমার মনে আছে ওনার নাম ছিলেন হাসান আঙ্কেল। তো আঙ্কেল যাই হোক আসার পরে সুন্দরভাবে ওখানে আছে, ঠিকঠাক মতনই চলছে। তখনকার সময় আমাদের বাসায় টিভি ছিল, কিন্তু আমাদের টিভিটা একটা অ্যান্টেনা থাকতো টিভিটার এবং অনেক লম্বা একটা বাঁশের মধ্যে আমরা সেই অ্যান্টেনাটা লাগাতাম এবং প্রায় সময় দেখা যেত অ্যান্টেনাকে বাঁশ ধরে ঘুরাতে হতো ভালো ছবি আসার জন্য। তো আঙ্কেলের বাসায়ও ওরকম অ্যান্টেনা লাগানো। একদিন অনেক রাত, বাইরে বেশ হইচই হচ্ছে, আমরা জিজ্ঞেস করছি যে কি ব্যাপার আব্বা, আমরা সবাই বের হয়ে আসলাম, কি ব্যাপার। আঙ্কেল বলছে যে কি জানি ভাই হলো, হঠাৎ করে ছবি আসছে না, কিছু না, তো অ্যান্টেনা উনি বাঁশ ঘুরাচ্ছে শুধু বারে বারে ছবি আসা। আলটিমেটলি যেটা হলো উনি কিন্তু সাকসেসফুল হয় নাই। পরের দিন সকালবেলা উনি এই গল্পটা সবাইকে বলল যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো উনি যে গল্পটা বলল আমাদের কাছে, আমার এখনো মনে আছে, আমরা ছোট ছিলাম কিন্তু ঘটনাটা আমরা চোখের সামনে কি দেখলাম। উনি বলল যে কালকে রাতে উনি যখন অ্যান্টেনাটা বারে বারে ঘুরাচ্ছে, বাঁশ ঘুরাচ্ছে, কিছুতেই ছবি আসছে না, কেউ একজন ওনাকে ফিসফিস করে কানে কানে বলেছে যে তুমি যতই চেষ্টা করো তুমি আজকে টিভি দেখতে পারবে না। এই কথাটা নাকি ওনাকে কেউ বলেছে, উনি স্পষ্ট শুনেছে ওনাকে কেউ একজন বলেছে। তো পরের দিন সকালবেলা উনি লোকজন নিয়ে যখন বাসটা আবার নামালো যে কি সমস্যা হয়েছে, কেন আমি টিভি দেখতে পাচ্ছি না, তখন আমরা সবাই যেটা দেখলাম সেটা একটা বিরাট লম্বা বাঁশ, সেটার উপর থেকে একদম নিচ পর্যন্ত আপনি যদি একটা, এবং আর একটু বলে রাখি অ্যান্টেনার যে তারটা থাকছিল, আমি জানি না এটা আমি বলবো 80s এর, আর্লি 80s আর লেট 70s এর কথা, আর্লি 80s এ হবে, নো লেট 70s এর কথাই আমি বলছি। ওই সময় অ্যান্টেনার তারটা কিন্তু চ্যাপ্টা টাইপের ছিল, একদম চ্যাপ্টা টাইপের লম্বা তারটা। আমরা চোখের সামনে যেটা দেখলাম যে উপর থেকে একদম নিচ পর্যন্ত কেউ একজন একটা তারের মধ্যে কামড়ালে যে কামড়ের দাগটা, একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো তারটা ওরকম কামড়ের দাগ দেওয়া। এন্ড সত্যি কথা, দিস ইজ ভেরি আনইউজুয়াল, এবং বলবো যে এটা কিভাবে সম্ভব, এত উঁচু একটা বাঁশ যেটা তখনও লাগানো ছিল, সেটার উপর থেকে একদম নিচ পর্যন্ত ওরকম কামড়ানোর দাগ। তো যাই হোক, তখন তো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না আমরা যে এটা কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে যেটা আমরা আব্বার কাছে শুনলাম ঘটনা, বা আম্মার কাছেও আমরা ঘটনা শুনলাম, যে হাসান আঙ্কেলেরই আরেকটা ঘটনা, সেটা হলো যে উনি একদিন, ওনার মোটরসাইকেল ছিল একটা, উনি সন্ধ্যাবেলায় বাসায় ফিরছে মোটরসাইকেলে করে। তো উনি হঠাৎ করে কি হলো, দেখা গেল উনি হসপিটালে অ্যাডমিট, মোটরসাইকেল থেকে উনি পড়ে গেছে। তো আব্বা যেহেতু ডক্টর ছিলেন,
তো যাই হোক, আব্বা হসপিটালে গেল, কি ব্যাপার হাসান, তুমি এইরকম ভাবে ড্রাইভ করছো মোটরসাইকেল, তুমি পড়ে গেলা এরকম। তখন নাকি হাসান আঙ্কেল আব্বাকে বলেছে যে অ্যাকচুয়ালি স্যার আমি তো মানে নিজে থেকে অ্যাক্সিডেন্ট করি নাই, আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমি যখন গেট দিয়ে ঢুকছিলাম তখন। আব্বা তো প্রথমে বিশ্বাসই করবে না, বাট যেহেতু তার আগে এরকম একটা ঘটনা ওই বাসায় হয়ে গেছে ওনার সাথেই, আব্বা কিন্তু কিছু বলেও নাই সেটা যে আচ্ছা ঠিক আছে, বাট উনি কিছুতেই ভুলতে পারছে না যে স্যার উনি কাউকে বিশ্বাস করাতে পারছে না যে আমি স্যার পড়ি নাই, আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দিয়েছে। তো এই ঘটনা দুইটা একই বাসার দুইটা ঘটনা। আমি জানি না ওই বাসায় এমন কিছু আছে কিনা বা ছিল কিনা। আমরা তখন সত্যি আমরা নিজেরাও অনেক ছোট, যতটুকু আমার মনে আছে, যতটুকু আমি শুনেছি তখন আব্বাদের কাছে, বা আমি বড় হয়ে ওই স্টোরিটাকে এখন রিলেট করতে পারি। সো আমার কাছে এখন মনে হয়েছে যে হ্যাঁ নিশ্চয়ই কিছু তো একটা ডেফিনেটলি ওখানে ছিলই। সো আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। স্টিয়ারিং হুইলটা তখন আমার হাতের ঘামে একদম পিছলে হয়ে গেছে। আমি চোখ দুটো বন্ধ করে বারবার মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম, কিন্তু চোখের সামনেই আয়না থেকে নজর সরাতে পারছিলাম না। প্রাইভেট কারের পেছন সিটে ঠিক মাঝখানটায় বসে আছে একটা লোক, তার পরনে একটা কুচকুচে কালো কোট। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হলো ড্যাশবোর্ডের লাইটের আলোয় আমি স্পষ্ট দেখছিলাম লোকটার কোনো কান নেই, কানের জায়গায় চামড়াগুলো মসৃণভাবে লেপ্টে আছে, আর তার মাথাটা থর থর করে কাঁপতে কাঁপতে প্রতি সেকেন্ডে অস্বাভাবিক রকমের বড় হচ্ছে, যেন একটা বেলুন ফুলছে। ঠিক তখনই সে তার সেই বিশাল আকৃতির মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে আমার কানের ঠিক কাছে এসে একটা বিভৎস যান্ত্রিক গলায় বলে উঠল, ড্রাইভার সাহেব, গাড়িটা থামালেন কেন? বড্ড তাড়া আছে আমার, দ্রুত চলেন। এই ঘটনা ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের রাতে। আমার নাম আরিফ, আমি পেশায় একজন রেন্ট এ কার চালক। ঢাকা থেকে সিলেট সেই মহাসড়কের সলিমপুর নামের একটা নির্জন এলাকা আছে। হাইওয়ের ওই অংশটার দুপাশে মাইলের পর মাইল শুধু ধানের জমি আর কিছু পুরনো গাছপালা, কোনো দোকানপাট বা কোনো জনবসতিও নেই। চালকদের মুখে প্রচলিত ছিল যে গভীর রাতে ওই রাস্তায় নাকি একা গাড়ি চালালে ঠিক নয়, ওখানে নাকি অপার্থিব কিছু একটা ঘুরে বেড়ায়। সেদিন রাত তখন আনুমানিক 2টো। সিলেট থেকে একজন প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আমি একাই ঢাকার দিকে ফিরছিলাম। কুয়াশা এতটাই ঘন ছিল যে ফগ লাইট জ্বালানোর পরেও সামনের 20 হাত দূরের রাস্তা দেখা যাচ্ছিল না। শীতের তীব্রতায় গাড়ির হিটার অন করার পরও আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক সলিমপুর হাইওয়ের মাঝখানটায় আসার পর কুয়াশার ভেতরে আমি দেখলাম রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে হাত তুলছে। তার গায়ে একটা কালো কোট জড়ানো, মাথায় একটা মাফলার পেঁচানো। এই মাঝ রাতে এই জনমানবিহীন কুয়াশায় কেউ একা দাঁড়িয়ে লিফট চাচ্ছে দেখে আমার একটু মায়া হলো। আমি গাড়িটা থামালাম। লোকটা কোনো কথা না বলে পিছনের দরজা খুলে সিটে গিয়ে বসলো। আমি মিরর বা আয়না দিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় যাবেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু
সামনের দিকে আঙ্গুল উঁচিয়ে ইশারা করলো যে সামনে যাবে। তার মাফলারের ফাঁক দিয়ে শুধু নাক আর ঠোঁটগুলো দেখা যাচ্ছিল। ভাবলাম হয়তো বোবা নতুবা ক্লান্ত, তাই আর কথা না বাড়িয়ে আমিও গাড়ি স্টার্ট দিলাম। কিন্তু গাড়িটা 5 মিনিট চলার পরই আমার ভেতরের একটা অস্বস্তি শুরু হলো। গাড়ির ভেতরের এসি সচল থাকা সত্ত্বেও হুট করে পিছনের সিট থেকে এমন একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আসতে লাগলো যেন আমি কোনো বরফ ঘরের ভেতর বসে আছি। একই সাথে গাড়ির ভেতরে একটা তীব্র আষ্টে কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি সাহেব বিন্দু হয়ে পিছনের লুকিং গ্লাসে তাকালাম, আর তখনই আমার চোখ চড়ক গাছ হয়ে গেল। লোকটার মাথার মাফলারটা কাঁধের উপরে খসে পড়েছে, আর তার সেই মাথাটা কোন মানুষের মাথা মতো স্থির নয়। ওটা থরথর করে কাঁপছে আর বেলুনের মতো আস্তে আস্তে বড় হচ্ছে। চামড়াগুলো টেনে গিয়ে ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ার্থ বিষয় হলো তার মাথার দুপাশে কোনো কান ছিল না। ভয়ে আমার পা ব্রেক প্যাডেলের ওপর চেপে বসলো। গাড়িটা এক ঝটকায় রাস্তার পাশে থেমে গেল, আর গাড়িটা থামার সঙ্গে সঙ্গেই সেই কানহীন বিভৎস অবয়বটা, তার সেই বিশাল আকৃতির মাথাটা আমার সিটের কাছে এগিয়ে নিয়ে বলল, সেই কান ফাটানো আওয়াজটা যান্ত্রিক গলায় বলল, ড্রাইভার সাহেব, আপনি থামালেন কেন গাড়িটা? বড্ড তাড়া আছে আমার, দ্রুত চলুন। আমি তখন সম্পূর্ণ অবশ হয়ে গেলাম। স্টিয়ারিং ঘোরানোর ক্ষমতাও আমার ছিল না। লোকটার মুখ থেকে পচা লালার মতো কিছু একটা আমার সিটের উপরে টপ টপ করে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি আমার ডান হাতটা দিয়ে গাড়ির ড্যাশবোর্ডে রাখা তামার তৈরি একটা ছোট ধর্মীয় লকেট শক্ত করে চেপে ধরলাম। লোহার বা ধাতব ছোঁয়া পেতেই পিছনের সেই দানবীয় সত্তাটা এক তীব্র হিংস্র পশুর মতো গর্জন করে উঠল। সেই চিৎকারে গাড়ির চারপাশের কাঁচগুলো থরথর করে কাঁপতে লাগলো। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে লাগলাম। ঠিক পর মুহূর্তে শুনলাম পিছনের দরজাটা দরাম করে খুলে যাওয়ার শব্দ হলো। আমি চোখ খুলে পিছনে তাকিয়ে দেখলাম পিছনের সিট একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু সিটের কুশনের ওপর কালো রঙের চটচটে এক ধরনের তরল মাখামাখি হয়ে আছে, যা থেকে তীব্র গন্ধ বেরোচ্ছে। আর পিছনের দরজাটা কুয়াশার বাতাসে অনবরত আছাড় খাচ্ছে। আমি আর 1 সেকেন্ডও দেরি না করে অন্ধের মতো অ্যাক্সিলারেটরে চেপে গাড়ি নিয়ে ওখান থেকে যান হাতে নিয়ে পালিয়ে আসি। পরদিন সকালে যখন আমি গাড়িটা পরিষ্কার করছিলাম, তখন পিছনের সিটের নিচে একটা পুরনো জং ধরা তামার পয়সা পাই, যেটা আমার গাড়ি ছিল না। পরে অন্য চালকদের কাজে শুনছিলাম প্রায় 10 বছর আগে ওই সলিমপুর হাইওয়েতে একটা ডাকাতির ঘটনায় এক যাত্রীর কান কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকে নাকি সে অতৃপ্ত আত্মা গভীর রাতে একা গাড়িগুলোর পেছনে এসে আশ্রয় নেয়। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।